ওকে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের কর্পোরেট রিপোর্টিং এর প্রথম ক্লাস। ক্লাসটিতে হচ্ছে আপনাদের মেন্টর হিসেবে থাকছেন নাহিদ ভাইয়া। ভাইয়া হচ্ছে এই বছরই কোয়ালিফাই করেছেন কিছুদিন আগেই। আর পাশাপাশি হচ্ছে ভাইয়া বর্তমানে ডেলয়েট জার্মানিতে আছেন ডেপুটি ম্যানেজার হিসেবে জার্মানিতেই। তো জার্মানি থেকে ভাইয়া হচ্ছে ভাইয়ার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। তো ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করি আমরা ম্যানেজ করেছি যাতে করে ভাইয়া আমাদের উদ্দেশ্যে সময়টা দেয় এবং হচ্ছে আমরা একটু উপকৃত হতে পারি ভাইয়ার থেকে পেয়ে। আর আমি আশা রাখবো যে গত ক্লাসটাতে আপনারা সবাই শেফাজ ভাইয়ের ক্লাসটাকে এনজয় করেছিলেন, যেটা কেস স্টাডির একটা ক্লাস ছিল গতকাল বিকাল 3টা থেকে মোস্ট অফলি সন্ধ্যা 6টার কিছুক্ষণ আগে পর্যন্ত। আর আজকের ক্লাসটাতেও আপনারা একইভাবেই ভালো লাগবে আপনাদের, আমার বিশ্বাস। যেহেতু এটা প্রথম ক্লাস কর্পোরেট রিপোর্টিং এর, তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে ভাইয়া আপনাদের সাথে হয়তোবা ইন্ট্রোডাক্টরি সেশনটা থাকবে, পাশাপাশি হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন জানতে চান যা কিনা আপনারা ফেস করে এসেছিলেন, এগুলো ভাইয়ার কাছ থেকে জানতে পারেন, যেহেতু এটা প্রথম সেশন আমাদের। আর আমি আশা রাখবো যেহেতু সেশনটা সবাই উপভোগ করছেন, তো আপনারা যারা আছেন আপনাদের সাথে অবশ্যই, যেহেতু আপনারা অ্যাডভান্সড লেভেলের, তো আপনাদের সাথে অবশ্যই যারা আছে অনেকেই আছেন প্রফেশনাল লেভেলে বলুন, সার্টিফিকেট লেভেলে বলুন, আপনারা স্টাডি করার মাধ্যমে আজ অব্দি এসেছেন অনেকেই। কারণ এই প্রফেশনাল জার্নিতে আমরা সবাই একা অনেক কিছুই পসিবল না, তো অনেকে মিলে সমন্বিত হয়ে সেটা অনেক বড় একটা রূপ লাভ করে, আকার নেয়। তো আমার বিশ্বাস যে আজকের যে ক্লাসটা আপনারা উপভোগ করছেন বা করবেন, সেটা আমার মতে আপনাদের যারা হচ্ছে স্টাডি পার্টনার আছে তাদেরকেও চাইলে শেয়ার করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারাও উপকৃত হতে পারবে বলে আমার বিশ্বাস। তো আমি আশা রাখি ভাইয়াকে ডেকে নেওয়ার আগে আপনারা আপনাদের নিজ নিজ স্টাডি পার্টনার যারা আছে, যাদের সাথে আপনারা গ্রুপ স্টাডি করে থাকেন, তাদেরকেও লিঙ্কটা শেয়ার করতে পারেন। যেহেতু এটা সম্পূর্ণ একটা উন্মুক্ত ক্লাস, লাইক আপনাদের দেখার সুবিধার্থে আমরা হচ্ছে সবার উদ্দেশ্যে দুইটা ক্লাস রাখবো। লাইক আজকে আমাদের এই ক্লাসটা হবে কর্পোরেট রিপোর্টিং এর প্রথম ক্লাস, আর আগামীকালকে ঠিক একই সময়ে আমাদের কর্পোরেট রিপোর্টিং এর সেকেন্ড ক্লাসটা হবে। তো আমি আশা রাখবো এই দুটো ক্লাস করলে আপনাদের যে সকল গ্যাপ গুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন, এবং আহ, ভাইয়া কিভাবে ভাইয়ার মেন্টরশিপের মাধ্যমে আপনাদেরকে হেল্প করতে পারবে তা আপনারা বুঝতে পারবেন। আর একসাথে যদি ক্লাস করেন তাহলে সেক্ষেত্রে যারা আছে আপনাদের সাথে তাদেরকে মিলে একসাথে গ্রুপ স্টাডি করতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে আমাদের এখানে যেই গ্রুপ থাকবে প্রাইভেট গ্রুপ, সেটার মধ্যে আপনারা আপনাদের যে সকল সমস্যাগুলো প্রবলেম, যে সকল সমস্যাগুলো ফেস করবেন সলভ করার ক্ষেত্রে, বা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করা বা পড়ার ক্ষেত্রে যাই বলি না কেন, সেগুলোর ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের সাপোর্ট পাবেন। হয়তোবা সেটা রিপ্লাই আসতে একটু লেট হতে পারে, কিন্তু সেই গ্রুপে ভাইয়াও থাকবে, এবং আপনারা অল টাইম অবজারভেশনের মধ্যে থাকবেন, যেটা কিনা আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম শেফাজ ভাই যেখানে ছিলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে সেখানে একটা গ্রুপ থাকবে। লাইক ধরুন এখানে আশিস কুন্ডু ভাইয়াকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইসলাম ভাইয়াকে দেখতে পাচ্ছি। যেমন আশিস কুন্ডু ভাই একটা প্রবলেম ফেস করলো, ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিল। তো যেখানে গ্রুপে যারা থাকবে আমাদের সাথে শেষ অবধি, তো তাদেরকে ওই গ্রুপে অবশ্যই রাখা হবে আমাদের এই পরিবারের সাথে। তো সেক্ষেত্রে হচ্ছে আহ প্রথমত এখানে বাকি যারা আছে তারা হচ্ছে কমেন্ট দিবে, তাহলে কার কি ভুল আছে সেটাও বেরিয়ে আসবে। আর পাশাপাশি কারো কোনো যদি ভুল থেকে থাকে সেটা অবজার্ভ হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি আপনি কোথায় ভুলটা করছেন সেটা আপনি দেখতে পারবেন। তো এন্ড অফ দ্য ডে ভাইয়া পরবর্তীতে আপনাদের যেই এক একজন এক একটা সলিউশন যদি হয়, কারো যদি সলিউশনের মধ্যে দ্বিমত থাকে, সেটা ভাইয়া দেখে কারটা ঠিক হয়েছে কারটা ভুল হয়েছে সেটা হচ্ছে যখন ভাইয়া ফ্রি টাইম পাবে তখন আপনাদেরকে সেটার ফিডব্যাক দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আশা করি একটা ভালো সেশন হবে আমার বিশ্বাস। তাই আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা যারা আছেন এখন বর্তমানে, তারা যেন তাদের যে স্টাডি পার্টনার আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করেন, যাতে করে সবাই দেখে এটা থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, অনেক কথা বললাম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাই দ্য ওয়ে, আমি তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমরা কি একটু সাউন্ড করতে পারি? জি, আমরা শুনতে কি পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি আপনাদের মধ্যে কারা কারা এইম নিয়েছেন যে আপকামিং যে পরীক্ষাটা আছে, লাইক এপ্রিলের 27 তারিখে আমরা কারা কারা বসতে যাচ্ছেন, একটু হাত তুলি আমরা। এপ্রিলের 27 তারিখে অ্যাডভান্সে কারা কারা বসতে চাচ্ছেন? মাত্র 4 জন।
এখানে কিন্তু আমরা আমি হচ্ছে একজন আছি, অলরেডি নাহিদ ভাইয়া জয়েন করেছেন। এর বাইরে আপনারা যারা আছেন তাদের মধ্যে মাত্র 5 জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা ছিল যে এপ্রিলের 27 তারিখে অ্যাডভান্স ডে কারা বসতে যাচ্ছেন। ওকে, একটা বিষয় একটু জানার আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে কারা কারা এখানে, কারণ লিঙ্কটা হয়তো বা অনেকে অনেক জায়গায় শেয়ার করেছে, তো এখানে হয়তো বা দেখা গেছে অন্য লেভেলেরও কেউ থাকতে পারে। আমরা একটু দেখতে চাচ্ছি এখানে আমরা যারা আছি সবাই কি অ্যাডভান্সড লেভেলের, এগুলো একটু হাত তুলি তো। যারা যারা এখানে অ্যাডভান্সড লেভেলের আছি তারা একটু হাত তুলি প্লিজ। এখানে যারা আমরা অ্যাডভান্সড লেভেলের তারা আমরা একটু হাত তুলি। আমি আশা করি কোশ্চেনটা সবার কাছে গিয়েছে। অ্যাডভান্সড লেভেলে যারা আছি, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, মোটামুটি আমরা হাত তুলেছি। আর ভাইয়া অলরেডি আমাদের মাঝে জয়েন করেছেন। তো আমি ভাইয়াকে ডেকে নেওয়ার আগে জাস্ট একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাইকে একবার আনমিউট করে আমরা কি সবাই আছি, আমরা কি একটা হ্যাঁ বলতে পারি, আমরা কি সবাই আছি? জি 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 আছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। কারণ ওই যে গতকালকে একটা গল্প বলছিলাম শেফাজ ভাইয়ার ক্লাসে, যে হচ্ছে একটা গ্রামে, আশা করি গল্পটা শুনেছেন গতকালকে, তা আপনারা কথা বলছেন না দেখেই গল্পটা বলছি। একটা গ্রামে খরা এসেছে, সেই গ্রামে খরাটাকে কিভাবে খরামুক্ত করা যাবে, মানে পানি পাওয়া যাবে, এটার জন্য হুজুর বলেছে সবাইকে দুধ নিয়ে আসতে, পরে 1 বাটি করে। সবাই কি করছে, পানি নিয়ে আসছে। কেন? কারণ সবাই চিন্তা করছে সবাই তো দুধ নিয়ে যাবে, আমি পানি নিয়ে যাই। আমি পানি নিয়ে গেলে এটা মিক্স হয়ে দুধ হয়ে যাবে, বোঝা যাবে না যে আমি যে পানি নিয়ে গেছি, এখানে তো লিটারের হিসাব হচ্ছে, তাই না? তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে দেখা গেছে সবাই পানি নিয়ে গেছে। এখন আমরা যতজন হাত তুলছি আমরা কিন্তু সবাই হ্যাঁ বলি নাই। কেন এই কথাটা বলতেছি? হ্যাঁ বলার উপর কিচ্ছু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে আপনারা ক্লাসটাকে যখন ভাইয়া কন্টিনিউ করবে তখন যদি চুপচাপ থাকে যিনি মেন্টর, ওনার কাছে কিন্তু ক্লাসটা নিতে খুব ভালো লাগবে না। আর আমরা যারা অ্যাডভান্সড লেভেলে আছি তারা অফকোর্স প্রফেশনাল লেভেলে অনেক কিছু জেনে আমরা অ্যাডভান্স লেভেলে আসছি। সো আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা যদি এক্সপ্রেস না করি তাহলে তো জানাটা কেমন হয়ে গেল না? সো আমি আশা রাখবো আমরা সবাই যারা এখানে অ্যাডভান্স লেভেলে আছি আমরা একবার হ্যাঁ বলবো, জাস্ট একবার হ্যাঁ বলবো। আমরা কি সবাই আছি? হ্যাঁ জি আছি। ভাইয়া আছি। আছে আছে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি নাহিদ ভাইয়াকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি থ্যাংক ইউ নোবেল ভাই। ওকে, শুরু করি নাকি নাকি ওয়েট করবার একটু? জি জি ভাইয়া, শিওর। জি জি ভাইয়া। অলরাইট, সো আমি নাহিদ। আমি আপনাদের রিপোর্টিং ক্লাসটা দেখব। যদি আরো স্পেসিফিক্যালি বলি, আমি হচ্ছে সিঙ্গেল এন্টিটি প্লাস অডিট যেটা ওই পার্টটা দেখবো, আর কনসলিডেশন আরেকজন নেবেন আমার কলিগ। তো থ্রু আউট দ্য কোর্স আর কি আমরা চেষ্টা করব এক্সাম সিনারিওতে কিভাবে প্রবলেমগুলোকে এনকাউন্টার করা যায়, আমাদের কি কি প্রবলেম আছে সেগুলোকে কিভাবে সলভ করা যায়। বিকজ আমাদের অ্যাডভান্স লেভেলে যারা আছি, আই বিলিভ যে তাদের বেসিক্সে কোনো সমস্যা নাই। হয়তোবা আমাদের প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্টিং এর সাথে অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টিং এর যে ডিফারেন্স, সেটা হচ্ছে 2-3টে স্ট্যান্ডার্ড, লাইক আপনার IS-19 এমপ্লয় বেনিফিট, IFRS 2 শেয়ার বেসড পেমেন্ট, আর হচ্ছে ধরেন প্রতিটা স্ট্যান্ডার্ডে কিছু অ্যাডভান্স টপিক যেগুলো থাকে, আর IS-21 এর যেমন ট্রান্সলেশন রিলেটেড যে টপিক গুলো আছে, বা ফাংশনাল কারেন্সি সিলেকশনের যে টপিক গুলো আছে এইগুলো, আর আপনার ইন্টারিম রিপোর্টিং বলেন বা সেগমেন্ট রিপোর্টিং বলেন এগুলো, বা IS-41 এগ্রিকালচার বলেন, এগুলো দেখবো। বাট এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপর আমরা সবগুলোই দেখবো। বাট টপিক যদি চিন্তা করেন প্রফেশনাল লেভেলের সাথে অ্যাডভান্স লেভেলের খুব বেশি ডিফারেন্স নাই। সো এইখানে তাহলে ক্র্যাক করবো কিভাবে আমরা এক্সামে কোশ্চেনটাকে? সো ক্র্যাক করার জন্য কিছু টেকনিক আছে যেগুলো আমরা থ্রু আউট দ্য সেশন শেয়ার করব, এবং যখন চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা প্রগ্রেস করব গোয়িং ফরওয়ার্ড, তখন আমরা দেখব যে প্রিভিয়াস কোশ্চেন কি ছিল এবং এটাকে কিভাবে সলভ করা যেত। এবং আমার কাছে মনে হয় যে অ্যাডভান্স লেভেলের সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। নলেজের কারণে কেউ অ্যান্সার করতে পারে নাই, এটা খুবই কম থাকার কথা। সো মেইন চ্যালেঞ্জ হওয়া উচিত, মানে আমার কাছে যেটা মনে হয়, টাইম ম্যানেজমেন্ট। সো আমরা এটাও ট্রাই করব যে কিভাবে কম সময়ে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আমরা এক্সামে টাইম ম্যানেজমেন্ট করতে পারি এবং বেশি মার্কস অ্যান্সার করতে পারি। বিকজ আমাদের রিপোর্টিং এ বেশি মার্কস অ্যান্সার করাটা খুব ইম্পর্টেন্ট টু পাস আর কি। হ্যাঁ, ওকে। সো যেহেতু আমরা সবাই আছি এখানে, তো এখানে কারো ফার্স্ট ডিউ, মানে ফার্স্ট অ্যাটেম্প দিবেন এরকম কেউ কি আছি আমরা? ওকে, আলমগীর সাহেব, থ্যাংক ইউ।
তাহলে আমার মনে হয় যেহেতু মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস এর এটা ফার্স্ট ডিউ না, সো আমাদের অলরেডি এক্সামের এক্সপিরিয়েন্স আছে। সো আমার কাছে মনে হয় যে আগে আপনাদেরকে মেডিকেশন দেওয়ার আগে ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট, যে আপনাদের প্রবলেমটা কোথায় বা কোন কারণে মনে হচ্ছে আপনারা পাস করছেন না। বিকজ আমার যেহেতু আপনাদের সম্পর্কে কোনো নলেজ নাই, আর আপনাদের এক্সামের খাতাটা আমি দেখি নাই, সো আসলে একদম জিরো নলেজ থেকে যদি আমি শুরু করি, লাইক আমি যদি স্ট্যান্ডার্ড পড়া মানে পড়িয়ে যাই, তাহলে এটা থেকে খুব বেশি বেনিফিট আপনার হবেন না। বিকজ আমি যেগুলো পড়াবো সেগুলো আপনারা অলরেডি জানেন, হয়তো বা আমি একটু অ্যাডভান্স টপিক গুলো দেখাবো আর একটু প্র্যাকটিক্যাল ওয়েতে, বাট অলরেডি আপনারা ওগুলো জানেন মোস্ট অফ দ্য টপিকস। সো এটার কারণে আপনারা ফেল করছেন, আই ডোন্ট বিলিভ দিস। সো আমার মনে হয় যে আমরা যদি এক এক করে আনমিউট করে বলি যে মানে নিজের অ্যাসেসমেন্টটা কি, যে আমি কেন ফেল করছি, তাহলে বোধহয় আমার মানে প্রবলেম গুলো অ্যাড্রেস করতে সুবিধা হবে আর কি। কাইন্ডলি কেউ বলবেন আনমিউট করে যে কেন মনে হচ্ছে ফেল করছেন, পাস করতে পারছেন না? এনিওয়ান? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নবুল ভাই বলেন। হ্যালো। জি ভাইয়া, আমি একটু কি সময় নিতে পারি জাস্ট? হুম, জি, ওকে। প্রথমত হচ্ছে যে ভাইয়া আপনাদেরকে একটা কোশ্চেন করেছিল যে হচ্ছে আপনারা এখানে কেউ ফার্স্ট টাইম কিনা। তো আমার জানা মতো এখানে কয়েকজন ফার্স্ট টাইম আছেন। হ্যাঁ, তো এটা কেন কথাটা বলতেছি, ধরুন আপনারা যদি ফার্স্ট টাইম যারা আছেন তারা যদি রেসপন্স না করেন, এখানে কিন্তু বাকি অনেকেই আছে যারা কিন্তু কয়েকবার এক্সাম দিয়েছে। তো আপনারা কিন্তু ধরুন ভাইয়া আপনাদেরকে অ্যাডভান্সড ভাববে যে আপনারা অলরেডি সবাই অনেকবার দিয়ে ফেলছেন, কিন্তু যিনি ফার্স্ট টাইম আছেন উনি কিন্তু হয়তোবা দেখা গেছে কি যে অন্যান্যদের থেকে তো একটু হলো আপনি যেটা ফার্স্ট টাইম দিচ্ছেন। So আমি বলবো যখনই ভাইয়া যেটা বলবে আপনারা এক্স্যাক্টলি রিপ্লাই করার চেষ্টা করবেন, এবং এই কারণে আপনাদেরকে প্রথমে জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করেছিলাম, তা এখনো বলতেছি। তো যারা যারা ফার্স্ট টাইম আছেন তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করুন, তাহলে হচ্ছে মানে ওইভাবে করে ভাইয়া একদম শুরু থেকে আপনাদেরকে দিবে। আবার হচ্ছে দেখা গেছে আপনারা যদি ফার্স্ট টাইম সেটা না বলেন, তাহলে হচ্ছে আপনারা যারা কিনা অনেকবার পরীক্ষা দিয়েছে তাদের সাথে আপনি দৌড়াতে গেলে হয়তো একটা দুইটা জিনিস, কারণ তারা তো অলরেডি কয়েকবার পরীক্ষা দিয়ে ফেলছে। সো এক্ষেত্রে আমি বলবো যে প্লিজ যখন আপনার, কারণ আমি জানি যে আপনাদের মধ্যে কয়েকজন ফার্স্ট টাইম আছে, দ্যাটস ওয়াই কথাটা বলেছি। তো অবশ্যই যখন ভাইয়া যেটা বলবে অবশ্যই আপনারা রিপ্লাই করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সরি ফর দ্য ইন্টারাপশন। থ্যাংক ইউ। জি, মোহাম্মদ ইসলাম ভাই, আপনি বোধহয় আনমিউট করেছিলেন, বোধহয় বলতে চাচ্ছিলেন কিছু। জি, জি ওই যে আপনি জানতে চাচ্ছিলেন আর কি, হুম, ওই যে ইয়ার ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে আর কি জানতে রাইট। চাচ্ছিলেন। আপনার অ্যাসেসমেন্টটা কি আসলে, আপনি কেন ক্র্যাক করতে পারছেন না, কি মনে আসলে হয়? এখানে টেকনিক একটু সমস্যা আছে, কারণ আমি বেশ অনেকদিন পরীক্ষা দিছি তো। হুম, প্রথমত পড়ালেখা করা হয় না, চাকরি বাকরিতে গেলে প্র্যাকটিস করা আচ্ছা হয় না। আমাদের যে একটা সবচেয়ে বড় সমস্যা, হাত কাঁপে, পরীক্ষার সময় গেলে হাত কাঁপে, মানে আচ্ছা রাইডিং হয় না, প্র্যাকটিস হয় না। আর সেকেন্ড আচ্ছা। জিনিসটা হচ্ছে যে আপনার টেকনিকের কিছু সিস্টেম আছে, যেমন আমি নিজে ফাইন্ড আউট করছি যে আমার দুই একটা জায়গায় ফল্ট আছে, যেটা গত হুম, টার্মে এতদিন পর মানে হুম, কেয়ারলেস ছিলাম, তো একটু ফাইন্ড আউট করছি টেকনিকের কিছু ঘাটতি আছে। আমি আর লেট রাইট করতে চাচ্ছি না, সেই জন্য চিন্তা করলাম একটু প্র্যাকটিস করি। আর এক জায়গায় ক্লাস করলে দেখা যায় একটু রানিং থাকে, নাহলে ওই রাইট। রুটিন দেওয়ার আগে আর বই ধরা হয় না। আর যে সিলেবাস বা যে ম্যানুয়াল হুম, যদি আমি একবার পেজে উল্টাই, আরে 1 মাস লাগবে। দেখা যায় আচ্ছা, প্র্যাকটিস আর টাইম ম্যানেজমেন্টও হয় না, প্র্যাকটিস হয় না, কিছুই হয় না, আলটিমেটলি রেজাল্ট জিরো। রাইট রাইট। অলরাইট, থ্যাংক ইউ। এটাই এটাই। জি। আর কেউ বলবেন কাইন্ডলি যদি একটা আনমিউট করে বলতেন। জি, নাহিদ ভাই, আমি বলতে চাচ্ছি, আমি পরীক্ষা দিয়েছি অনেকগুলো, কয়েকবারই পরীক্ষা দিয়েছি। রাইট। আমার বড় যে প্রবলেমটা হচ্ছে আমি 80-র উপরে আনসার করতে পারতেছি না, টাইমিং এর একটা ইস্যুর জন্য। হয়তোবা কখনো কনসলিডেশন আগে যদি স্টার্ট করি দেখা যাচ্ছে যে আমি অডিটিং এর কোশ্চেন গুলো মিস করতেছি, আবার অডিটিং এর কোশ্চেন যখন স্টার্ট করতেছি দেখা যাচ্ছে যে কনসলিডেশন গিয়ে ফিনিশিং দিতে পারতেছি না। সো রাইট এটা একটা টাইমিং এর, এটা কখন কোনটা দিয়ে স্টার্ট করলে যে মানে ফুল আনসার করতে পারবো। আর ফুল আনসার একবার করলাম, দেখলাম যে মানে সি পেয়ে যাচ্ছি। এই আচ্ছা গত 3বার পরীক্ষা দিলাম, 3বারই সি। কিন্তু আচ্ছা। এটার কোনো মানে লজিক বিহাইন্ড যে কি আছে এটা আমি মানে অনেক ট্রাই করার পর বেসিক্যালি অডিটিং এর কোশ্চেনে কখনোই স্যাটিসফ্যাকশন লেভেল পর্যন্ত নিয়ে আসতে পারতেছি না। ওকে। এটা আমার হ্যাঁ, খুব বড় উইক এটা পয়েন্ট। একটা চ্যালেঞ্জ। মানে আমি আপনার অ্যান্সার বা আপনার সিনারিও শুনে যেটা বুঝলাম যে আসলে অডিটের পার্টটা বা থিওরিটিক্যাল যে অ্যাসপেক্টটা আছে সেটা ঠিক বা প্রপারলি অ্যান্সার হচ্ছে না। মানে জি, অ্যান্সার কারেক্ট। হচ্ছে এটা না ইন আ আমি সেন্স, অ্যান্সার হচ্ছে না ইন আ সেন্স যে আপনার ধরেন
প্রফেশনাল লেভেলের অডিট এক্সাম আর আমাদের অ্যাডভান্স লেভেলের কিন্তু রিপোর্টিং এর যে অডিট পার্ট আছে সেটা কিন্তু ডিফারেন্ট। আপনার কোয়েশ্চেন সেম হইলেও কিন্তু অ্যান্সারটা ডিফারেন্ট হবে। আমরা দেখবো আজকে পাস্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করব, তারপরে আমরা টপিকে যাবো আর কি, চ্যাপ্টার ওয়াইজ যাবো। তো দেখবেন যে প্রতিটা কোয়েশ্চেনেই বলা থাকে যে ইউ আর আ পার্টনার অফ দিস ফার্ম অথবা ইউ আর আ ম্যানেজার অফ দিস ফার্ম, আর পিএল এ বলা থাকে ইউ আর অ্যান আর্টিকেল স্টুডেন্ট অফ দিস ফার্ম। তাহলে সিনারিওতে ফার্স্ট লাইনে এইটা, দ্যাট মিনস কি আপনার এখানে আপনার থেকে যে এক্সপেকটেশন এক্সামিনারের অ্যান্সারের সেটা কিন্তু ডিফারেন্ট। আপনি পার্টনার হয়ে একটা টপিক যেইভাবে ডেসক্রাইব করবেন বা অ্যানালিসিস করবেন, একজন আর্টিকেল স্টুডেন্ট কিন্তু সেই পয়েন্ট অফ ভিউ থেকে বা অত ডেপথে যে অ্যানালিসিস করবে না, রাইট? সো আমাদেরকে এখানে একটু টেকনিক্যাল হতে হবে যে কি মানে তারা কি এক্সপেক্ট করে, আমরা কি অ্যান্সার করবো। ধরেন অডিট প্রসিডিওর আসছে, এখন পিএলএও তো অডিট প্রসিডিওর আসে অনেক। তো এখন পিএল এর মতো যদি আপনি লিখে আসেন তাইলে কিন্তু মার্কস কম পাবেন বা খুবই মানে ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে এক্সামিনারের, যে মানে আপনার থেকে তো এটা এক্সপেক্ট করেন, যেহেতু আপনি পার্টনার। সো আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতে বলতে হবে, আপনাকে এটার সাথে রিপোর্টিং এর সাথে লিঙ্ক করে বলতে হবে যেটার ইম্প্যাক্ট কি রিপোর্টিং এ। সিমিলারলি ধরেন আমরা অনেকেই অ্যাজারশন গুলো জানি অডিটের, রাইট? পিএনএল এর অ্যাজাম্পশন জানি, অ্যাজারশন জানি, বিএস এর অ্যাজারশন গুলো জানি, কিন্তু ওগুলো কিন্তু কখনো আমরা এক্সামে লিখতে চাই না বা ট্রাই করি না লেখার। হ্যাঁ, সো এইগুলো যখন আপনি মানে ইনকর্পোরেট করবেন আপনার খাতায়, তখন এগুলো ইমপ্রেশন ক্রিয়েট করে। এবং এটা করতে গেলে কি হবে যে আপনার টাইমও সেভ হবে। লাইক আপনি পিএলএ যত ডেসক্রিপটিভ ওয়েতে লিখতেন, অ্যাডভান্সডে কিন্তু অত ডেসক্রিপটিভ ওয়েতে লিখবেন না। অ্যাডভান্সটা একদম সামারাইজড ওয়েতে, একদম জিস্ট যেটা সেটা লিখবেন, বিকজ আপনি পার্টনার, আপনার তো সময় নাই, রাইট? সো আমার মনে হয় আর কি মানে এটা একটা ট্রু। ওকে, থ্যাংক ইউ। আর কেউ মানে আমি জিজ্ঞাসা করছি কেন কাউকে পার্সোনালি ডাউন ফিল করানোর জন্য, আমি জিজ্ঞাসা করছি যে এক একজনের প্রবলেমটা এক এক রকম। সো আমি ওইভাবে ডিজাইন করবো কোর্সটাকে যেন মানে আপনাদের সবার প্রবলেমটাই অ্যাড্রেস হয়। বিকজ আমি জাস্ট ওই যে থিওরি পড়ায় গেলাম আর ম্যাথ দেখায় গেলাম, তাইলে কিন্তু আসলে পাস করতে পারবেন না। বিকজ আমি যা জানি আপনারা তাই জানেন, বিকজ আপনারা পরীক্ষা দিচ্ছেন অলরেডি, রাইট? সো এখানে ডিফারেন্সটা ক্রিয়েট করবে কি টাইম ম্যানেজমেন্ট, এক্সাম টেকনিক্স এন্ড কিছু অ্যাডভান্স টপিক যেগুলো একটু বুঝতে সমস্যা হয়। তো এই জন্যই আমি আসলে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যদি কেউ বলতেন কাইন্ডলি। হ্যাঁ নাহিদ ভাই, আমি সিরাজুল মঞ্জুর বলছিলাম। আমার জি ভাইয়া। সমস্যা হচ্ছে একই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমি গতবার মানে ফুল আনসার করছি বাট পাইছি ডি, ফুল আনসার আচ্ছা করছি বাট পাইছি ডি। তো মনে হলো যে আমার কনসলিডেশনটা পুরো হয়েছে, হ্যাঁ, বাট আচ্ছা আমার আইএস আইএফআরএস এবং অডিটিং এ আমার কোয়ালিটি আনসার হয় নাই। এবং রাইট। সেটা যখন আমি ফুল আনসার চিন্তা করি তখন প্রশ্ন পরে আমার কোয়ালিটি আনসার দেওয়াটা আমার বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না। আমি ফুল আনসারের দিকে নজর দিচ্ছি কিন্তু আনসারটা আমি ওখান থেকে পিক করে আসলে অ্যাড্রেস করতে পারতেছি না এক্স্যাক্টলি। হ্যাঁ, মনে হচ্ছে আমি 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 ফুল আনসার করতেছি কিন্তু আসলে আমি ওখানে সাকসেস অ্যানসারের কোয়ালিটি নাই, কোয়ালিটি রাইট? নেই, আনসারের কোয়ালিটি নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হয়তো আপনি আমি কি একটু সময়, হ্যাঁ হ্যাঁ বলেন, এই বলেন। আমার কাছে মনে হচ্ছে যে আমার আনসারের যে প্রেজেন্টেশন এবং যে ল্যাঙ্গুয়েজ সেখানে আমার ল্যাকিংস আছে। রাইট। আর একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে প্রশ্নটা তো অবশ্যই অনেক বড়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি প্রশ্ন পরে আনসার সে কি চাচ্ছে সেটা হয়তো বা আমি ম্যাচ করাতে পারতেছি না, এরকমও হইতে পারে। ওই আরেকটা যে কথা বললেন আপনি, ইন জেনারেল লিখে দিচ্ছি, ইন জেনারেল লিখাটা তো আমি আশা করবো, আমি আসলে অনেকবার দিছি পরীক্ষা, আপনার থেকে আশা করবো, আমরা তো আসলে পড়ছি, দ্যাট ইজ আইএস আইএফআরএস বই তো কত শতবার যে পড়ছি এটা তো কোনো ঠিক নেই। এরপরে ধরেন যে আপনি যদি আমাকে বলেন আমি আইসিডব্লিউ এর কোয়েশ্চেন ব্যাংকটাও পড়ছি, এখন পড়ি না কিন্তু আগে অনেকবার পড়ছি, এখন তো আসলে একটু ইয়ে হয়ে গেছি। হ্যাঁ, তারপরে এসসিসিএ কভার দিছি, তারপরে এই যে আমরা এই শ্রীলঙ্কা গানা, আমি বুঝাতে যাচ্ছি আমার এরিয়াটা হচ্ছে এই যে এসসিসিএ আইসিডব্লিউ তে একসময় সবগুলো করছিলাম, এখন করি না, এখন আমাদের 5-6টা-7টা করে যাই। আর হচ্ছে আমাদের মেইন বইটা তো আছেই। হ্যাঁ, আর আমাদের আইসিএপি কোশ্চেন গুলোই দেখা যায়। দ্যাট ইজ এই এরিয়াটা কভার দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু গেলেও আমরা প্রশ্নটা পরে যে প্রক্রিয়ায় আনসার দেওয়া প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে, যেমন আমি এবার অনেক কনফিডেন্ট ছিলাম বাট আমি পাইছি ডি। দ্যাট ইজ সামথিং ইজ রং। সামথিং ইজ কি রং সেটা তো ভাই আমি, যেহেতু আমাদের খাতা দেখার কোনো সুযোগ নেই, আমি বুঝতেছি না কোন জায়গায় আমার সমস্যা। হ্যাঁ, এটা আগে। তবে একটা জিনিস ক্লিয়ার, সাজেস্টেড আনসার দেখে বুঝলাম, যেমন
তারা একটা ওই জয়েন্ট অডিটের একটা ইস্যু চাইছে, সেটা যে রিকোয়ারমেন্টটা চাইছে আমি দেখলাম যে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আনসার দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল আনসারটা দিছি, যে জয়েন্ট অডিটর হলে তার অবশ্যই উভয়ের রেসপন্সিবিলিটি আছে, এটা নিয়ে আমরা আনসার দিছি। বাট আসলে সাজেস্টেড আনসার দেখে দেখলাম যে আসলে এটা অন্যদিকে আনসারটা। হ্যাঁ, আর কি অনেক সময় যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন দ্বারাটাও টাফ হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে, আমরা ইঞ্জিনিয়ার লিখে দিচ্ছি এই আর কি ভাইয়া। হ্যাঁ, তো আপনার থেকে আমরা আশা করব, আমি বেসিক্যালি আশা করব আমি ইনকর্পোরেট হব ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। আমরা আসলে পরীক্ষা থেকে আপনার টেকনিকটা আমাদের দরকার, এবং আমাদের অ্যাসেসমেন্টটা মক টেস্টের মাধ্যমে আমি চাবো যে আপনার থেকে আমরা কিছুটা বেনিফিটেড হই। রাইট, এটা আমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সো আমি যদি আমার এক্সপেরিয়েন্স বলি, আমি কিন্তু অ্যাডভান্সড রিপোর্টিং এর জন্য মানে এসএসসি এর দূরের কথা, আমি পাস্ট কোশ্চেনও দেখে নেই আইসিবির। হ্যাঁ, বিকজ আমার ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাকাউন্টিং, মানে আই ওয়াজ কনফিডেন্ট যে আমার অ্যাকাউন্টিং নলেজ খুবই ভালো। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কখনোই অন্য কোনো পেপার দেখি নাই। আমি এটা আপনাকে জাস্ট টার্গেট করার জন্য বলছি না, আমি জাস্ট বলছি আমার এক্সপেরিয়েন্সটা বলছি। সো আমি কখনো কোনো সাবজেক্টেরই আদার দ্যান ট্যাক্স আমি কখনো কোনো পাস্ট কোশ্চেন দেখি নাই, বিকজ এত টাইম নাই আমাদের, রাইট? এত টাইম ম্যানেজমেন্ট করার টাইম নেই। সো মানে আমি যেটা করছি যে বেসিকটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। ধরেন আমি আমার অনেক কলিগসদের দেখেছি তারা ওই যে ঘানারটা পড়তো, শ্রীলঙ্কারটা পড়তো। এখন কেন পড়তো? তাদের মোটিভটা কি, যে তারা কোশ্চেন কমন পাইতে চায়। এসএসসি থেকে অনেক সময় কোশ্চেন কপি হয়েছে শুনেছি আমরা, রাইট? সো এটা আমাদের পারপাস ছিল যে কোশ্চেন কমন পাওয়া। বাট আমার টার্গেট অলওয়েজ ছিল যে কোশ্চেন যেন আমাকে কমন ফালায়, রাইট? যেন মানে লাইক কোশ্চেন গুলো তো স্ট্যান্ডার্ডের বাইরে হয় না, রাইট? এসএসসি করুক যেই করুক, রাইট রাইট রাইট। আমি যদি ওই টপিকটা সম্পর্কে আমার ইন ডেপথ নলেজ থাকে, তাহলে আমাকে যেখান থেকে কোশ্চেন দিক না কেন আমি অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট। সো আপনি যদি এভাবে প্রিপেয়ার করতে পারেন নিজেকে, তাইলে আমার কোনো পাস্ট কোশ্চেন দেখার প্রয়োজন নাই। পাস্ট কোশ্চেন তো টপিক থেকেই হয়েছে, বাইরে থেকে হয় না। হয়তো বা দুই একটা এক্সেপশন থাকবে, এবং যেখানে এক্সেপশন থাকে বা জাজমেন্টের এরিয়া থাকে, সেখানে আপনি আপনার জাস্টিফিকেশন দিবেন। সিমিলারলি আমাদের যে পাস্ট কোশ্চেনের যে অ্যান্সার দেয়া থাকে, ওটা কিন্তু নট অলওয়েজ রাইট। মানে একটাই যে অ্যান্সার তা না, একটা কোশ্চেনের কিন্তু পাঁচটা অ্যান্সার হইতে পারে। ডিপেন্ডস অন ইওর জাজমেন্টস, অ্যাজাম্পশনস। লাইক আমি যদি আমার এসবিএম এর এক্সপেরিয়েন্স বলি, মানে খুবই ফালতু কোশ্চেন আসছিল। আমি যেবার কোয়ালিফাই করি, মানে খুবই থার্ড ক্লাস কোশ্চেন আসছিল। কেউ এক্সপেক্টই করে নাই যে এত ডিফিকাল্ট কোশ্চেন হইতে পারে। বাট অনেকেই আমি দেখছি যে অ্যান্সার না করে জাস্ট 1 ঘন্টা পার করে খাতা জমাতে চলে গেছে। বাট আমি লাস্ট পর্যন্ত ফাইট করছি, যতটুকু পারছি আমার অ্যাজাম্পশনের বেসিসে আমি অ্যান্সার করে দিয়ে আসছি। আমি ওই টপিক সম্পর্কে জানতামও না, বাট আমি অ্যান্সার করে দিয়ে আসছি বেসড অন মাই অ্যাজাম্পশনস। যেহেতু অনেক ইনফরমেশন মিসিং ছিল কোশ্চেনে, আমি কিন্তু পাস করছি। 76 না 78 অ্যান্সার করছিলাম এসবিএম এ, পাস করে গেছি। সো আসলে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি কনফিডেন্ট। এখানে প্রফেশনাল মানে অ্যাডভান্স লেভেলে আপনার আসলে নলেজ খুবই কম দেখে আর কি। আপনি নলেজ আছে দেখে আপনি অ্যাডভান্সে আসছেন। এখানে দেখা হয় আপনার রিপোর্টিং স্কিল, আপনার অ্যানালাইজিং স্কিল, আপনি কিভাবে অ্যানালিসিস করতেছেন সিচুয়েশনটাকে। অনেক কিছু পাবেন আপনি যেটা আপনার কমন পড়বে না, খুবই খুবই নর্মাল এই জিনিসটা। বাট আপনাকে এক্সাম হলে ওই জিনিসটাকে ট্যাকেল করতে হবে, জিনিসটাকে এনকাউন্টার করতে হবে যে আমি এটাকে এভাবে সলভ করে আসছি এবং আমি এভাবে একটা লজিক দিয়ে আসছি, এটা আমার অ্যাজাম্পশনস ছিল, এই অ্যাজাম্পশনের উপর বেস করে আমি অ্যান্সারটা দিয়ে আসছি। দেখবেন আপনি মার্কস পাচ্ছেন। বাট এই ক্ষেত্রে যেটা করতে হবে যে কিছু টার্মিনোলজি আছে, আমি এটা ফার্স্ট ওরিয়েন্টেশনের ক্লাসেও বলেছিলাম যে কিছু স্পেসিফিক টার্মিনোলজি আছে। এখন ধরেন একটা কোশ্চেন আসছে যে ওপেনিং ব্যালেন্স টেস্টিং করতে, বা আপনি হচ্ছে ফার্স্ট ইয়ার অডিটর, আপনার রেসপন্সিবিলিটিস কি? এখন আপনি দুনিয়ার জিনিস লিখে আসছেন ল রিলেটেড, যে এরকম এরকম ক্লিয়ারেন্স নেওয়া লাগবে, বহুত কিছু করতে হবে। কিন্তু ফার্স্ট ইয়ার অডিটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওপেনিং ব্যালেন্স টেস্টিং, রাইট? এটা আমরা অনেকেই জানি না, এটা আমরা অনেকেই, ম্যাক্সিমাম মানুষ এটা লিখবে না। এখন আপনার মানে আপনার খাতায় যদি ফার্স্ট পয়েন্টই থাকে এটা যে ওপেনিং ব্যালেন্স টেস্টিং, তার মানে কি আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট হলো খাতার, যে এটা জানে। সো এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে আপনার একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করে, আপনাকে স্ট্যান্ডার্ড বানায় আপনার খাতাটাকে। ওই দিন হচ্ছে একটা সেমিনার করছিল নোবেল ভাই, উনি হচ্ছে ডিআরসির একজন মেম্বার ছিলেন। তো উনি বলছিলেন যে ওনাদের যখন এই খাতা ইভ্যালুয়েশন করা হয় তখন একটা স্ট্যান্ডার্ড খাতা নেওয়া হয়, যে এটা স্ট্যান্ডার্ড খাতা, এটার উপর বেস করে সবাইকে দেখানো হয় যে অ্যান্সারটা কিরকম হওয়া উচিত ছিল, কিরকম হয়েছে রেজাল্ট, এবং তো এরকম আর কি। সো খাতার স্ট্যান্ডার্ড কখন হবে? যখন আপনি নর্মাল মানুষ যেগুলো লিখতেছে, অন্যান্যরা যারা যেগুলো লিখতেছে সেগুলোর থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন দিবেন বা এক্সেপশনাল কিছু ইনফরমেশন। এখন সবাই তো সেম বই পড়তেছে, রাইট? আপনি সেম বই থেকে যে আপনি যদি লেখেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইট ক্যানট বি ইগনোরড, ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ পার্ট এন্ড পার্সেল, হ্যাঁ, তাহলে তো হইলো না।
প্রফেশনাল এক্সাম। আপনাকে ওই ওই জিনিসগুলাকেই মানে খাতার মধ্যে মানে ইনক্লুড করতে হবে যেগুলো আপনার ইমপ্রেশন ক্রিয়েট করে, এবং এটা একদিনে হবে না, এটাকে আপনার প্ল্যান করতে হবে। আমরা যখন যুদ্ধে নামার আগে প্লট তৈরি করি, প্লট অ্যান্ড প্লয়, আমাদেরকে এখানেও প্লট অ্যান্ড প্লয় তৈরি করতে হবে। মানে আমার স্ট্রেংথ, আমার স্টুডেন্ট লাইফে যেটা মনে হয়েছে, আমি প্রত্যেকটা এক্সামের আগে প্ল্যান করতাম আমি কোন কোয়েশ্চেনে কতটুকু টাইম স্পেন্ড করব এবং কিভাবে আসলে আমি কিভাবে লিখবো। ধরেন আমি যদি রেশিওর কথা বলি, আমাদের অ্যাডভান্স আসে না, স্টেটমেন্ট অ্যানালাইসিস আসে না, সো এখানে আমরা জানি কিন্তু এই কোশ্চেনটা আসবে, মাস্ট, মিস নাই, হয়তো বা অ্যাডজাস্টমেন্ট গুলো ডিফারেন্ট হবে। এখন আপনার তো অ্যাডজাস্টমেন্ট সলভ করতে টাইম বেশি যায় না, রাইট? আপনার টাইম বেশি যায় অ্যাডজাস্টেড এফএস বানাইতে, রেশিও করতে আর অ্যানালিসিস লিখতে। এখন আপনি যদি বাসা থেকে সেট করে নিয়ে যান যে আপনি কয়টা রেশিও দিবেন এবং কি কি লিখবেন, বাড়লে কি লিখবেন, রেশিওটা মানে ফেভারে গেলে কি লিখবেন, এগেইনস্টে গেলে কি লিখবেন, তাহলে কিন্তু আপনার এক্সাম হলে চিন্তা করতে হইলো না যে আমি এখন কি লিখবো। আপনি একটা টেমপ্লেট নিয়ে গেলেন মাথার মধ্যে, আমি এগুলো করবো। সো আপনার রেজাল্ট যেটা আসবে ওটার বেস করে আপনি অ্যানালাইসিস লিখবেন। কারণ আপনি যখন এক্সাম হলে যে এটা করতে যান, তখন যেটা হয়, তখন আমরা লিখে ফেলি যে রেশিও হ্যাজ বিন ইনক্রিজ বাই এত পার্সেন্ট, ডিক্রিজ বাই এত পার্সেন্ট। কিন্তু এটার ইম্পর্টেন্সটা কি, এত যে মানে এটা সিগনিফিকেন্সটা কি, এটা বাড়লে কি হয়েছে, কমলে কি হয়েছে, এটা কিন্তু আমরা তখন বলতে পারি না, বিকজ আমার ওই প্ল্যানটা ছিল না। এবং এক্সাম হলে টাইম কম থাকার কারণে আমি অ্যানালাইসিসটা করতে পারতেছি না। তো সিমিলারলি প্রত্যেকটা কোয়েশ্চেনেই সেম, আপনার রিপোর্টিং এর কনসলিডেশন বলেন, মানে কনসলিডেশন বাদে, কনসলিডেশনে যেহেতু ওরকম অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে না, শুধু ম্যাথটা মিলাইতে হয়, বাকি যে চারটা কোশ্চেন আসে, চারটা কোশ্চেন আসে, সেইগুলো হচ্ছে সেম। আপনাকে ব্রেইনে নিয়ে যেতে হবে যে আপনি কি লিখবেন। আইএফআরএস এর কোশ্চেন আসতেছে, আইএফআরএস এর কোশ্চেনে আপনি অনেক কিছু লিখতে পারেন সলিউশন দেওয়ার জন্য। আপনি দেখবেন সাজেস্টেড অ্যান্সারে সিনারিও পর্যন্ত লিখে যে এরকম এরকম ইনফরমেশন দেওয়া আছে, আমরা অ্যাজিউম করতেছি এরকম এরকম, এটা সলিউশন হবে এরকম, কনক্লুশন। কারণ সাজেস্টেড অ্যান্সার যেটা দেয়া, এটা আপনি যদি এক্সামে লিখতে যান আপনার 9 ঘন্টা লাগবে, এত অ্যান্সার করা ইম্পসিবল। সো আপনাকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়া লাগবে। সাজেস্টেড অ্যান্সার আমরা দেখবো, বাট রাইট আপের জন্য কি লেখা যায়, কোন কোন ইনফরমেশন গুলো আমি লিখবো। হ্যাঁ, ধরেন অ্যানালিটিক্যাল আপনি অ্যানালাইসিস করতেছেন, আমরা রেভিনিউ কত পার্সেন্ট বাড়ছে কমছে এটা লিখি, কস্ট অফ সেলস কত পার্সেন্ট বাড়ছে কমছে আমরা এটা লিখি। এখন এটার সাথে যদি অডিট রিস্ক আইডেন্টিফাই করতে বলে, রাইট, এটা আমরা কেন লিঙ্ক করবো? আমরা লিঙ্ক করতে পারি কি, আমরা দেখবো রেভিনিউ যদি 10% বাড়ে, তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন কি অ্যাটলিস্ট 10% বা তার আশেপাশে থাকা উচিত, এটা বাড়বে, ইনক্রিজ হবে। এখন আপনার যদি কমে, তার মানে এখানে নিশ্চয়ই ঘাপলা আছে, একটা রিস্ক আছে, অডিট রিস্ক আছে। সো এইভাবে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে, এবং এইগুলো অ্যানালিসিস আপনার কখন হবে, যখন আপনি বাসায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, ব্রেইনস্টর্মিং করবেন যে আমি কিভাবে লিখবো, কিভাবে অ্যান্সার করবো। আপনারা সবই জানেন, সবই পারেন, কিন্তু এই যে এক্সিকিউশনটা হয় না আমাদের, এটা হচ্ছে প্রবলেম। জি ভাইয়া, ইনশাআল্লাহ এবার দেখবো, ইনশাআল্লাহ। আবার ফুল আনসার করাটাও ইম্পর্টেন্ট না আসলে। মানে আমি যেমন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কনসলিডেশনের মানে আমি যেটা বিলিভ করতাম, আমার কাছে অলওয়েজ মনে হতো যে কনসলিডেশনে অনেক বেশি টাইম স্পেন্ড করা লাগে আমার এন্ড থেকে আর কি। হ্যাঁ, এবং মানে অনেক বেশি অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু, অনেক মাথা খাটাতে হয়। তো যেটা হয় যে আমি যদি ফার্স্টে কনসলিডেশন শুরু করতাম, তাহলে আমার শেষের দিকে যে ইজি কোয়েশ্চেন যেগুলো মার্ক পাওয়ার মতো, অডিট, আইএফআরএস এর যে কোয়েশ্চেন গুলো, ওগুলোতে আমি কম ফোকাস করতে পারতাম। সো আমি যেটা করছিলাম, যেভাবে পাস করি, যে শুরু করছিলাম ওইগুলো মানে কনসলিডেশন বাদে বাকিগুলো দিয়ে, কনসিডারেশন লাস্টে দিছি। সো যেটা হয়েছে যে আমি টাইম ম্যানেজ করতে পারি নাই, আমি শুধুমাত্র পিএলটা কমপ্লিট করতে পারছিলাম, ব্যালেন্স শিটের 2-3টা ওয়ার্কিং করতে পারছিলাম। তো আমি কিন্তু পাস চলে আসছে। সো আপনার খাতার ইমপ্রেশন, আপনি যদি শুরুতেই একটা ডিফিকাল্ট টপিক দিয়ে শুরু করেন যেটার প্রতি আপনার কনফিডেন্স নাই, এখন আমার একজন কলিগ আছে যিনি হচ্ছে কনসিডারেশন দিয়ে শুরু করছে এবং সেও পাস করছে। তো ডিপেন্ডস অন এর কনফিডেন্স যে আপনার এক্সপার্টিস কোথায়, আপনার কোনটা দিয়ে শুরু করলে আপনার খাতার ইমপ্রেশনটা ক্রিয়েট হবে। আপনি যদি মনে করেন যে আপনার কনসেন্ট্রেশনের এক্সপার্টিস ভালো, আপনি শুরু করবেন, নো প্রবলেম। বাট এটা আপনাকে বের করতে হবে, এটা আমি বের করতে পারবো না যে আপনার কোথায় কোনটা আপনার স্ট্রেংথ। সো এইসব প্ল্যানিংটা বাসা থেকে করতে হবে। এবং আমি আপনাদেরকে কিছু টাইম স্লট দিয়ে দিব লাস্ট ক্লাসে, যে কোন কোশ্চেনে কতটুকু টাইম স্পেন্ড করবেন। তাইলে ওইটা যদি আপনি প্র্যাকটিস করে বাসায় একটা কোশ্চেন সলভ করতে পারেন, তাহলে দেখবেন আপনার হয়ে গেছে। মানে পাস করা ডিফিকাল্ট কিছু না ইনশাআল্লাহ, এই মানে রিপোর্টিং অ্যাট লিস্ট। কারণ আপনারা সবই জানেন, শুধু এক্সিকিউশন। ওকে, আর কেউ? রাইট, তাহলে আমরা লাস্ট কোয়েশ্চেন দেখি কয়েকটা।
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন আমাকে। দেখা যাচ্ছে, একটু জুম করতে হবে হালকা। ওকে, এখন ঠিক আছে? ফুল স্ক্রিন দিয়ে দিন। আচ্ছা, আই হোপ এখন ক্লিয়ার। ওকে, আমরা যদি কোশ্চেন অ্যানালিসিস করি, এটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর 2024-এর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা ছিল কনসলিডেশন, সেকেন্ড কোশ্চেনটা ছিল আপনার আইএফআরএস এর অ্যাডজাস্টমেন্ট প্লাস রেশিও অ্যানালিসিস, রাইট? সো দেখেন মানে এখানে কত বড় বড় ফিগার দেয়া আছে, এগুলো যদি আপনি তুলতে চান ক্যালকুলেটারে সারা দিন লাগবে এই কোশ্চেন সলভ করতে। অনেকে আপনাকে বলবে মিলিয়নে করতে, হ্যাঁ মানে মিলিয়ন বিলিয়ন ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে কম ডিজিট যেটা আসে আমি বিলিয়নে ম্যাথ করে দিয়ে আসছিলাম। কারণ আপনার ভাই ডেবিট ক্রেডিট মিলানো তো দরকার নাই, আপনার ডেবিট ক্রেডিট মিলানো দেখবে না কেউ। আপনার এখানে দেখবে যে আপনার নলেজ আছে কিনা, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আছে কিনা, আপনার এক্সিকিউশনটা কেমন। তো আপনি আপনার যদি ডেবিট ক্রেডিট না মিলে, ডোন্ট ওয়ারি, আপনার এক্স্যাক্টলি মিলতে হবে না, এবং ওই ফেক অ্যাডজাস্টমেন্ট দিয়ে মিলে দিয়ে আসার দরকারও নেই। আপনি যেটা পারবেন অ্যাকুরেট অ্যান্সার করে আসবেন যতটুকু পারবেন। সো এই যে এখানে 20 মার্ক, এই 20 মার্কে আমি বলবো আপনার 20 মিনিট সময় লাগা উচিত, এর বেশি সময় লাগা উচিত না। বিকজ এই যে বি নাম্বার যে কোয়েশ্চেন, এটা অ্যান্সার করতে আপনার ম্যাক্সিমাম কত 7 থেকে 8 মিনিট লাগার কথা, রাইট? কারণ আপনি অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছেন এই কোয়েশ্চেনে, আর আপনি রেশিওটা করে অ্যানালিসিস করতেছেন বিতে, তাহলে আপনার টাইম লাগার কথা এখানে 10 থেকে 12 মিনিট। এখানে কয়টা কোয়েশ্চেন আছে? 3টা কোয়েশ্চেন আছে, 3টা অ্যাডজাস্টমেন্ট আছে। সো আপনি যদি 3টা অ্যাডজাস্টমেন্টে 2 মিনিট করে স্পেন্ড করেন 6 মিনিট, আর আপনি যদি অ্যাডজাস্টেড এফএস বানান ওইখানে ধরেন আরো 5-7 মিনিট, হ্যাঁ। আর হচ্ছে আপনার ওই রেশিও তো জাস্ট আপনি অ্যান্সার লিখবেন, রেশিওতে তো আপনি ওই কত দিয়ে কত ভাগ করলেন সেটা দেখাবেন না, আপনাকে চার্ট করবেন যে 2023 2024 দুই পাশে দুটো রাখবেন, রেখে আপনি কোন 7টা রেশিও করতেছেন, কুইক রেশিও, কারেন্ট রেশিও, ডেট টু ইকুইটি, টাইম ইন্টারেস্ট আর্নড, তারপরে আপনার রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, নেট প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, হ্যাঁ। এই 7টা রেশিও আপনি দিলেন, দিয়ে আপনি জাস্ট অ্যান্সারটা লিখলেন, লিখে আপনার মেইন খাতায় বা মেইন পার্টে এসে, ওটা তো ওয়ার্কিংস গেল, মেইন পার্টে এসে অ্যানালিসিস করলেন। প্রত্যেকটা যদি আপনি 1.5 মিনিট করে অ্যানালিসিস করেন ইনাফ, হ্যাঁ। কারণ এখানে তো আপনার যেহেতু বিজনেস স্ট্র্যাটেজি না যে আপনি স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করতেছেন সেটা দেখবেন, রাইট? এখানে আপনার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, রেশিও বাড়লে কি হবে কমলে কি হবে। সো এটা আপনি যদি বাসা থেকে সেট করে নিয়ে আসেন তাহলে আপনি খুব ইজিলি এটা 20 মিনিটে সলভ করতে পারবেন। 20 মিনিট, আমি নিজে 20 মিনিটে সলভ করছি, সো আমি পারলে আপনারাও পারবেন। ওকে, এবার হচ্ছে এটা যদি দেখি, এটা হচ্ছে আইএফআরএস আর হচ্ছে ইথিক্যাল ইস্যু। তাহলে এই আইএফআরএস এ কয়টা কয়টা অ্যাডজাস্টমেন্ট আছে? 4টা অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ। তো 4টা অ্যাডজাস্টমেন্ট আপনার অ্যাডজাস্টমেন্ট গুলো ছোট ছোট, রাইট? পড়তে খুব বেশি টাইম লাগবে না। এখন আপনি যদি পুরো সিনারিও লিখেন কোশ্চেন অ্যান্সারে, যে জিএসসি এতটা বোনাসে ইস্যু করছে, এটা হয়েছে সেটা হয়েছে, মানে আমরা যদি সাজেস্টেড অ্যান্সারের অ্যাপ্রোচ ফলো করতে চাই তাহলে জীবনে শেষ করতে পারবো না। আপনি যা যতটুকু না লিখলেই না, একদম সামারিটা এতটুকু, এটা হয়েছে, এটা হচ্ছে প্রবলেম, সো দ্য ফলোইং অ্যাডজাস্টিং এন্ট্রি শুড বি পোস্টেড বা শুড বি মেড, দিয়ে ডেবিট লিখে অ্যাকাউন্টের নাম লিখে টাকা লিখে দিলেন, এবং সেটা মিলিয়ন বিলিয়নে লিখবেন, পুরোটা লেখার দরকার নাই। সিমিলারলি ক্রেডিট লিখে ওটা লিখলেন। সো এটা এটা করতে গেলে আপনার প্রতি অ্যাডজাস্টমেন্ট ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটে হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। টাইম লাগবে হচ্ছে আপনার এই যে এই বড় কোশ্চেন যেগুলো আছে সিনারিও বেসড, এগুলোতে টাইম লাগবে। তাইলে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, রাইট? যেগুলো হচ্ছে আপনার আইএফআরএস বা এই যে রেশিও অ্যানালিসিস, এগুলোতে যেহেতু সিনারিওতে টাইম স্পেন্ড করার খুব বেশি স্কোপ নাই বা দরকার নাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সেখান থেকে টাইম সেভিংস করব, করে আমরা যেখানে সিনারিও বেসড কোশ্চেন, যেমন এই যে এই কোশ্চেনটা আপনি সিনারিও না পড়লে অ্যান্সার করা ডিফিকাল্ট, রাইট? কারণ এখানে এথিক্যাল ইস্যু আসছে, অডিট রিস্ক আসছে, হ্যাঁ, risk assessment, performance assessment on each of the identified risk to determine existence of significant risk, fraud risk, হ্যাঁ। তো দেখেন এই যে এখানে যে টার্মিনোলজি গুলো বলতেছে আমরা অনেকেই অ্যাওয়ার না, সিগনিফিকেন্ট রিস্ক আর ফ্রড রিস্ক, হ্যাঁ। যেমন
ফ্রড রিস্ক বলতে আমরা বুঝি যে ফ্রডের কারণে যে রিস্ক সেটাই হয়। এখন বিগ ফোর অডিট যারা মানে করেছেন বা স্ট্যান্ডার্ড বেসড অডিট যেখানে হয় আর কি, আইসা বেসড অডিট যেখানে হয়, সেখানে আমরা জানি যে রেভিনিউতে একটা ফ্রড রিস্ক থাকে, আপনার ম্যানেজমেন্ট ওভাররাইড অফ কন্ট্রোল নামে একটা রিস্ক আছে যেটা হচ্ছে ফ্রড রিস্ক, আপনার ডিপেন্ডিং অন কন্ট্রোল এনভায়রনমেন্ট আপনার কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাইন টাইমেও কিছু ফ্রড রিস্ক থাকতে পারে, যেমন লিজেও থাকতে পারে ফ্রড রিস্ক। হ্যাঁ, তো এই যে এই টার্মিনোলজি গুলো আপনি যদি লেখেন যে ম্যানেজমেন্ট ওভাররাইড অফ কন্ট্রোল, তাহলে কি আপনার একটা ইমপ্রেশন ক্রিয়েট হলো যে আপনি একটা নতুন ওয়ার্ড লিখছেন যেটা সবাই লিখে নাই বা অনেকেই লিখে নাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা কেমনে জানবো? সেগুলো আমরা জানবো হচ্ছে বই পড়লে। হ্যাঁ, ওই পাস্ট কোশ্চেন পড়ে কোনো লাভ নাই বা ওই সাজেস্টেড আনসার দেখে কোনো লাভ নাই। আপনি ওটা ফলো করতে গেলে পরীক্ষায় ফেল করবেন, কারণ আপনি এত কিছু লিখতে পারবেন না। তো আপনাকে শর্টকাট ওয়েতে আগাইতে হবে, টেকনিক্যালি যে কিছু টার্মিনোলজি ইউজ করতে হবে, এমন কিছু ওয়ার্ডিং ইউজ করবেন যেগুলোর কারণে আপনার মার্কস বেড়ে যাবে। তারপর দেখেন এখানে বলছে ডিজাইন জেনারেল এন্ড স্পেসিফিক অডিট প্রসিডিউরস ইউর টিম শুড পারফর্ম টু অ্যাড্রেস আইডেন্টিফাইড সিগনিফিকেন্ট ফ্রড রিস্ক। তাহলে ভাইয়া এখানে কি স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? রাইট, স্ক্রিন দেখা যাচ্ছে না? না, আমি দেখতে পাচ্ছি না। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইজি। এই দেখেন এখানে কোশ্চেনে কি বলছে, ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড অ্যাজ অ্যান এঙ্গেজমেন্ট ম্যানেজার, রাইট? তার মানে কি আপনি এঙ্গেজমেন্ট ম্যানেজার। এখন এইখানে আসছে অডিট প্রসিডিওর 5 মার্ক। এই 5 মার্কের জন্য আপনি চাইলে 20 পৃষ্ঠা লিখতে পারেন, এত প্রসিডিওর আপনি লিখতে পারবেন, কারণ এখানে অনেক রিস্ক। হ্যাঁ, তো আপনি যদি 20 পৃষ্ঠা লেখেন একদম বেসিক থেকে শুরু করে, তাহলে কিন্তু এটা আপনার মেক সেন্স করে না, বিকজ নাম্বারও কম, প্লাস আপনার এক্সপেকটেশন তারা বলে দিচ্ছে আপনার প্রতি তারা কি এক্সপেক্ট করে। আপনাকে বলা হয়েছে আপনি এঙ্গেজমেন্ট ম্যানেজার, তাহলে আপনাকে ওইভাবেই বলতে হবে। সো 5 মার্কের জন্য আপনি প্রতিটা রিস্কের জন্য হয়তো 2-3টা করে পয়েন্ট লিখলেন, তাহলে 2-3টা করে পয়েন্ট লিখতে হলে কি হবে, আপনাকে অনেক ইম্পর্টেন্ট এমন টপিক থাকবে যেগুলো আপনাকে স্কিপ করতে হবে, রাইট? যে ধরেন আমাদের অডিটের ফার্স্ট স্টেপটা কি হয়, কোনো একটা অ্যাকাউন্ট পাইলে যে আমি এটা অডিট করতেছি, যে আমরা প্রথমে টাই আউট করি যে জেনারেল ব্যালেন্সের সাথে, জেনারেল লেজারের সাথে তার এফএস এর যে ব্যালেন্স সেটা ম্যাচ করে কিনা, বা ওপেনিং ব্যালেন্সটা ম্যাচ করতেছে কিনা। হ্যাঁ, তো আপনি যদি এটা লিখেন, এটাও কিন্তু অডিট প্রসিজার, এটা কিন্তু অ্যান্সার রাইট, কারেক্ট, কিন্তু এটা এখানে লিখলে কিন্তু আপনার মেক সেন্স করবে না, বিকজ আপনি ইংরেজি ম্যানেজার, আপনি তো মানে এটা বলার দরকার নাই। আপনাকে এমন কিছু লিখতে হবে, যেমন ফ্রড রিস্কের জন্য আমরা কি করি, ম্যানেজমেন্ট অপারেটিভ কন্ট্রোলের জন্য আমরা জার্নাল এন্ট্রি টেস্টিং করি। হ্যাঁ, যেই টেস্টিং বলি আমরা এটাকে। তো আপনি যদি এটা লিখেন যে জার্নাল এন্ট্রি টেস্টিং করব, আনইউজুয়াল ট্রানজাকশন টেস্টিং করব, ম্যানেজমেন্ট এস্টিমেট এন্ড বায়াস টেস্টিং করব, হ্যাঁ, এই 3টা পয়েন্ট যদি লিখেন না, আপনার একটা ফ্রড রিস্কের জন্য ম্যানেজমেন্ট অপারেটিভ কন্ট্রোল, এটার জন্য এই 3টা পয়েন্ট ইনাফ, মোর দ্যান ইনাফ। আপনি যদি দুনিয়ার জিনিসপত্র লিখে থাকেন, আশেপাশে ঘুরায় টুরায় পাচায় টাচায়, যে আপনি অ্যান্সার বড় করতেছেন, অ্যান্সার লিখতেছেন, তাহলে কিন্তু আপনার ওই যে মার্কস পাওয়ার কথা সেটা পাবেন না। মার্কস পাবেন কিন্তু মানে এক্সপেক্টেড মার্ক আসবে না, ওই ঘুরে ফিরে লাস্ট রেজাল্ট আসবে সি। সো এগুলো একটু আমাদের অ্যালার্ট থাকতে হবে, এবং এগুলা এক্সাম হলে আপনি কেমনে অ্যালার্ট থাকবেন, এটা হচ্ছে বাসায় প্র্যাকটিসের মাধ্যমে। মানে বাসায় প্র্যাকটিস মিনস লিখার কথা আমি বলতেছি না, আমি বলতেছি অ্যানালিসিস করা, চিন্তা করা কোশ্চেনটা নিয়ে। আপনি পাঁচটা কোশ্চেন নিলেন, নিয়ে চিন্তা করলেন যে আমি এক্সাম হলে থাকলে এটা কিভাবে অ্যান্সার করতাম। আপনি পাশে অ্যান্সারটা রাখেন, সাজেস্টেড অ্যান্সারটা রাখেন, যেহেতু আমার মানে প্রতিটা কোশ্চেন এভাবে সলভ করার হাতে কলমে টাইম নাই, মানে এত সময় আমাদের কারোই নাই। আপনি অ্যান্সার রাখেন, আপনি আগে নিজেকে ব্রেনস্টর্মিং করেন যে আমি এক্সাম হলে সিচুয়েশনে কি করতাম, তাহলে আপনি অ্যানালিসিস করলেন, আপনি বের করলেন যে আমি এই পয়েন্টগুলো লিখতাম, এরপরে আপনি অ্যান্সার শিটে যান যে এখানে কি লিখা। আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে আছে, তাহলে আপনি স্যাটিসফাইড যে রাইট, আমি অন দ্য ট্র্যাক। আর যদি দেখেন যে কিছুই হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার বেসিক্সে সমস্যা আছে, তাহলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর কি। ওকে, এই যে দেখেন এখানেও your firm was a joint auditor of a commercial bank, the bank is significant bank, you're auditing the bank, তো দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু আপনার মানে ম্যানেজারিয়াল রোল বা পার্টনার লেভেল থেকে আপনাকে অ্যানালিসিস করতে বলতেছে। যদি আমরা মার্চ এপ্রিল দেখি, দেখেন এখানে বলছে কি ডিরেক্টর,
রাইট? তো এখানে কোশ্চেন আসছে কি, এক্সপ্লেইন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ইমপ্লিকেশন of all the above issues and suggest necessary adjustments as needed. State all journal entries for each adjustments. দেখেন এখানে কিন্তু খুবই ছোট টপিক, মাত্র 4টা টপিকের জন্য তারা আপনাকে 16 মার্কস দিচ্ছে। তাহলে আপনি যদি এটা ঠিক মতো অ্যান্সার করতে পারেন, আপনার হাফ এন আওয়ার লাগার কথাও না, হ্যাঁ 20 থেকে 22 মিনিট লাগার কথা। তো এই যে 4 নম্বরটা তো একদমই ছোট, আপনি প্রথম 3টা সলভ করলে, 1 আর 2 সলভ করলে 4 নাম্বারটা আপনি সলভ করতে পারবেন ইজিলি, রাইট? সো সিনারিও গুলো যে খুব বেশি বড় তাও না। সো আমাদেরকে এইভাবে প্ল্যানিং করতে হবে। এক্সাম হলে তো প্ল্যানিং করার টাইম নেই, সেগুলো প্ল্যানিং করতে হবে বাসা থেকে, এবং ওই যে কোয়েশ্চেন আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আমাকে কি চাচ্ছে আমার কাছ থেকে। সো মানে আমার যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে আমরা ওই অ্যাকাউন্টিং এর পার্টটা খুব ভালোভাবে অ্যান্সার করি, অডিটের পার্টটা অ্যান্সার করতে পারি না ঠিক মতো। সো আমাদেরকে ওইখানেও ফোকাস দিতে হবে। সো এই গেল হচ্ছে অ্যানালিসিস। তো আমি যদি আমার কোর্স প্ল্যান বলি তাহলে হচ্ছে আমরা শুরু করব অ্যাকাউন্টিং দিয়ে। আমরা যদি ম্যানুয়ালটা দেখি, যদি ম্যানুয়ালটা দেখি তাহলে এথিক্স আছে, এটা আমরা সবাই পড়ে আসছি, প্রতিটা চ্যাপ্টারেই পড়ি, সরি প্রতিটা কোর্সেই পড়ি। সো এটা আলাদা করে দেখানোর কিছু নাই। এই 4টা চ্যাপ্টার হচ্ছে অডিট, এরপর থেকে শুরু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডস। সো আমরা যদি দেখি, আমি আমি টপিকগুলো দেখেছি আর কি। সো আমার কাছে মনে হচ্ছে যে নতুন স্ট্যান্ডার্ড আছে আসলে 4টা, 4 থেকে 5টা আর কি। আপনার IAS 19 এমপ্লয় বেনিফিট, শেয়ার বেসড পেমেন্ট। আপনার এমপ্লয় বেনিফিট খুবই ইজি, শেয়ার বেসড পেমেন্টটা একটু মানে স্লাইটলি কঠিন, বাট এই দুটো টপিক যদি আপনি পড়েন এক সেট কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন আর কি। এখানে এই দুটো থেকে অ্যাটলিস্ট একটা আসে প্রতিবারই। সো এই দুটো স্ট্যান্ডার্ড খুব ভালোভাবে দেখতে হবে। প্লাস ইন্টারিম রিপোর্টিং, সেগমেন্ট রিপোর্টিং, এই দুইটা হচ্ছে আপনার লিস্টেড কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল। সো এখান থেকে খুব বেশি কোশ্চেন আসার চান্স নাই, বাট যেহেতু আমাদের রিপোর্টিং এর সিলেবাসটা খুবই ভাস্ট আর কি, মানে কোনো কি বলবো লিমিটেশন নাই কোত্থেকে আসবে, রাইট? কারণ এক্সপেক্ট করে কি অ্যাডভান্স লেভেলে আমরা সবই জানবো। সো এখান থেকে কোশ্চেন হতে পারে। প্লাস এগ্রিকালচার, হাইপার ইনফ্লেশনারি ইকোনমি, হ্যাঁ এই টাইপের যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো আসবে, এবং এগুলো খুবই ইজি জিনিস। তো আমি যদি ডিফিকাল্টের মধ্যে বলি, এই IFRS 2টা একটু কঠিন, আর বাকিগুলো খুবই ইজি। আপনারা IAS 16, IFRS 15 এগুলো তো নতুন করে জানানোর কিছু নাই, আমি তারপর দেখাবো। বাট মানে আই হোপ বা আই এক্সপেক্ট যে আপনাদের খুব বেশি প্রবলেম হবে না। তো শুরু করি আমরা আজকে IAS 16 দিয়ে। স্যার জি, কেউ কিছু পিছনে একটু রিপিট করা যাবে? কোত্থেকে কি মিস করেছেন আপনি যদি বলতেন তাহলে আমি সেটা মানে রিপিট কোন করতাম। কোন চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্ট একটু বলে দিলে। আচ্ছা, মানে ইম্পর্টেন্ট তো সবই আসলে, আমি বলছিলাম যে কোনগুলো তারপর নতুন, যেগুলো আসতে কোনগুলো পারে নতুন। মোটামুটি আমি না আধা এখন ঘন্টা মিস করছি আর কি। আচ্ছা, আধা ঘন্টা আমরা এখানে ডিসকাস করিনি, আমরা যে ডিসকাশন শুরুই করছি এখন আর কি, যে কোনগুলো আসতে পারে। এখন কোনগুলো আসতে পারে সেটা আসলে ইম্পর্টেন্ট না, সবকিছুই আসার সম্ভাবনা আছে। আমি বলছিলাম যে IFRS 2 আর হচ্ছে IAS 19, এই দুটো থেকে এক সেট প্রতিবারই আসে, বাট এটা কিন্তু গ্যারান্টি না যে, আমি আপনাকে বলতেছি না যে এটা এখান থেকে আসবেই, এখান থেকে আসে প্রতিবারই। সো এক্সপেক্ট করতে পারেন যে হয়তো আসতে পারে এখান থেকে ভালোভাবে পড়লে। আমি বলছি বাকি যে টপিক গুলো আছে সেগুলো আমরা অলরেডি জানি। তো যেহেতু জানি আমরা দেখবো, ইন ডেপথেই দেখবো, বাট খুব বেশি টাইম স্পেন্ড করবো না থিওরিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য আপনাদের আর কি। ওকে, একটা মিনিট জাস্ট।
একটা মিনিট, স্লাইডে কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন ছিল তো, আমি ডিলিট করে নিচ্ছি সো দ্যাট ওকে। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আরেকবার একটু কাইন্ডলি জানাবেন। দেখা যাচ্ছে না এখন। ওকে, দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কেউ কি ম্যানুয়ালটা পড়েছি একবারও? জি জি ভাইয়া পড়েছি। আচ্ছা, ওইখানে আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে মানে ম্যাক্সিমাম জায়গায় বলা থাকে যে আপনার প্রফেশনাল লেভেলের লেসনে আপনি এটা শিখে আসছেন, রাইট? মানে ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন এগুলো, এই রেফারেন্সটা দেয়া যে প্রফেশনাল লেভেলে শিখে আসছেন, প্রফেশনাল লেভেলে শিখে আসছেন, রাইট? সো আমরা এক্সিস্টিং যে স্ট্যান্ডার্ড গুলো আছে যেগুলো আমরা প্রফেশনাল লেভেলে শিখেছি সেগুলো আমরা ওইখান থেকেই দেখবো, প্লাস ওইখানে যে রিপোর্টিং এর কেউ বোধহয় আনমিউট করা আছে। ওকে, সো রিপোর্টিং এর যে অ্যাডভান্স টপিক গুলো আছে, যেমন IS-21 এর কিছু অ্যাডভান্স টপিক আছে যেগুলো আপনার প্রফেশনাল লেভেলে ছিল না, প্লাস কনসিডারেশনের কিছু অ্যাডভান্স টপিক আছে যেগুলো ছিল না, এগুলো দেখবো। আর নতুন স্ট্যান্ডার্ড যেগুলো কভার করতে হবে সেগুলো আমরা ইনশাআল্লাহ কভার করবো। সো ওকে, আজকে আমরা শুরু করি IS-16 থেকে। আমি IS-1 পড়ালাম না বিকজ এটা পরীক্ষায় আসবে না, এবং শুধু শুধু আমার টাইম স্পেন্ড করার কোনো মানে হয় না, যেহেতু টপ সিলেবাসটা অনেক বড়, কোর্স মডিউলটা অনেক বড়, এক্সামও খুব কাছাকাছি সময়। সো যে জিনিসগুলো আসলে দরকার নাই সেগুলো আমরা দেখবো না। এবং আমার কাছে মনে হয় যে মানে এই অ্যাডভান্সড লেভেলে, বা আপনি যদি পুরো সি এর কথাই বলেন, সবচেয়ে বেশি টপিকস এটা হচ্ছে রিপোর্টিং এ। মানে অনেক কিছু মনে রাখতে হবে আপনাকে, অনেক কিছু। সো এগুলো আসলে মেমোরাইজ করা খুবই ডিফিকাল্ট। তো এগুলা যদি আমরা লজিক দিয়ে মাথায় রাখি, লজিক্যালি চিন্তা করি, দেখবেন যে মেক সেন্স করতেছে। স্ট্যান্ডার্ড গুলো তো আসলে আকাশ থেকে পড়া নাই, বা এটা তো ওহি না যে আল্লাহ পাঠাইছে এটা এটা লিখছে, রাইট? এটা নিশ্চয়ই কোনো অ্যানালিসিস থেকে আসছে। অবশ্যই এগুলো লজিক্যাল। সো আপনি যদি এগুলো লজিকের থ্রুতে মনে রাখেন তাহলে খুব ইজিলি আপনি এগুলো এক্সাম হলে ইনকর্পোরেট করতে পারবেন। এক্সাম হলে তখন চিন্তা করতে হবে না যে এই সিচুয়েশন আমি কি করব বা এটা হলে অ্যান্সার কি হবে। হ্যাঁ, সো আমরা দেখি। আচ্ছা, যদি আমরা ডেফিনেশন থেকে শুরু করি, তাইলে আমরা যদি বলি যে পিপি হচ্ছে একটা অ্যাসেট যেটা শুধুমাত্র ট্যানজিবল পিস অফ অ্যাসেট না, ট্যানজিবল প্রপার্টি না। অ্যাসেট হওয়ার বা পিপি হওয়ার মেইন ইয়েটা হইতে হবে যে কি বলবো, মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যার কাছে ওই অ্যাসেটটা আছে, বা যে যে বলতে সেটা তার অ্যাসেট, তার কাছে কন্ট্রোল থাকতে হবে টু এনজয় ফিউচার ইকোনমিক বেনিফিটস অ্যান্ড প্রিভেন্ট আদার্স, রাইট? তো এটা কি, যে আপনার একটা অ্যাসেট সেটা হচ্ছে আপনার কন্ট্রোলে আছে, এখান থেকে আপনি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবেন। কিভাবে বেনিফিট পাবেন? থ্রু ইউজ। একটা আপনি মেশিন আছে, সো এটা আপনি ইউজ করলে প্রডিউস করতে পারবেন, প্রোডাকশন করতে পারবেন। প্রোডাকশন করলে আপনাকে ইকোনমিক বেনিফিট ক্রিয়েট হবে, প্লাস প্রিভেন্ট আদার্স, মানে ওই অ্যাসেটটা থেকে অন্য কারো বেনিফিট পাওয়াটাকে প্রিভেন্ট করতে হবে আর কি, বা প্রিভেন্ট করার যে রাইট বা কন্ট্রোল সেটা থাকতে হবে। লিগ্যাল ওনারশিপ ইজ নট নেসেসারি। সো পিপির ক্ষেত্রে এই লিগ্যাল ওনারশিপ হওয়াটা থাকাটা ইম্পর্টেন্ট না। এখন আমি এটা কেন পড়াচ্ছি, এটা কিন্তু আপনার পিপি কোশ্চেনের সাথে আসবে না, আসলে অডিটের সাথে আসতে পারে যে একটা সিনারিও দিলে এরকম এরকম তারা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করছে যেখানে তার লিগ্যাল ওনারশিপ নাই। এখন আপনাকে বলছে এখানে অডিট রিস্ক অ্যানালাইসিস করতে, বা এখানে অডিটের ইমপ্লিকেশন কি, অডিট পয়েন্ট অফ ভিউ থেকে কি করতে হবে সেটা চিন্তা করতে বলছে। আপনি যদি এই রেফারেন্স দিয়ে বলেন যে অ্যাকর্ডিং টু IS-16 লিগ্যাল ওনারশিপ ইজ নট নেসেসারি ফর অ্যান অ্যাসেট টু বি রিকগনাইজড অ্যাজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এখন আপনি যদি আপনি বুঝতেছেন যে কেন এটা অ্যাসেট না বা কেন এটা অ্যাসেট, কিন্তু আপনি এই কথাটাকে এই স্ট্যান্ডার্ডের টার্মিনোলজি দিয়ে লিখতেছেন না, যে লিগ্যাল ওনারশিপ এই ওয়ার্ডটা দেখেন আমি বোল্ড করে দিছি, সিমিলারলি কন্ট্রোল, ইকোনমিক বেনিফিট। সো এই যে ওয়ার্ডিং গুলা এগুলো আপনাকে এক্সাম হলে লিখতে হবে আর কি, লিখলেই আপনার অ্যান্সার গুলো সুন্দর হবে।
এবং আপনার খুব কম কথায় অ্যান্সার হয়ে যাবে আর কি। লিগাল ওনারশিপ ইজ নট নেসেসারি। এটা কেমনে সম্ভব যে লিগাল ওনারশিপ ইজ নট নেসেসারি? যদি আমরা লিজের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, যে লিজের ক্ষেত্রে কি হয়, যে লিজ নিচ্ছে সে কিন্তু অ্যাসেটের মালিক না, সে লিজ নিচ্ছে একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড বা মেজরিটি অফ দ্য ইউজফুল লাইফ সে ওই অ্যাসেটের ইউজ করতেছে এবং হাই ভ্যালু লিজ, এই কারণে সে আর এই অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতেছে বুকস অফ অ্যাকাউন্টসে, রাইট? সো এই অ্যাসেটটা তার না, তারপরেও তাকে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি লিগ্যাল ওনারশিপ ইজ নট নেসেসারি। আচ্ছা, কম্পোনেন্টস অ্যাকোয়ার্ড ফর অব্লিগেটরি সেফটি অর এনভায়রনমেন্টাল রিজন, যে আপনি ধরেন আপনার এমন এমন মানে একটা অ্যাসেট ইউজ করার জন্য এমন কিছু ইএসডি রিকোয়ারমেন্ট আছে যে যেটা আপনাকে অ্যাকোয়ার করতে হবে অ্যাসেটটা ইউজ করার জন্য। বা এরকম হতে পারে ইন্সপেকশন কস্ট হতে পারে, যে ধরেন আমি যদি বলি যে এয়ারলাইন্স গুলা কি হয়, যে এয়ারলাইন্স গুলা একটা রেগুলার মেইনটেনেন্স মানে একটা পিরিয়ড পর পর একটা পার্টিকুলার পিরিয়ড পর পর তাদেরকে রিপেয়ার মেইনটেনেন্স বা একটা ইন্সপেকশনের মধ্যে দিয়ে যাইতে হয়। তো ওই ইন্সপেকশনটা কিন্তু ম্যান্ডেটরি বাই ল, বিকজ এটা অব্লিগেটরি সেফটি, যে আপনাকে এই এই মানে 6 মাস পর পর ইন্সপেকশনটা করাইতে হবে। এই ইন্সপেকশনটা পাস করলে তাইলে আপনার আগামী 6 মাস এই প্লেনটা বা এয়ারলাইন্সটা চলতে পারবে, এয়ারক্রাফট চলতে পারবে। তো এই যে এই জিনিসটা, এটা কিন্তু অ্যাকর্ডিং টু পিপিআইএস 16 আপনাকে অ্যাসেট হিসেবে রেকগনাইজ বা ক্যাপিটালাইজ করতে হবে। সো আমরা কিন্তু এটা জানি, কিন্তু এক্সাম হলে যখন দেখি এটা আমরা এক্সপেন্স হিসেবে রেকগনাইজ করে মানে এক্সপেন্স হিসেবে ট্রিটমেন্ট দিয়ে আসি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে টেকনিক্যালি। ওকে, আমরা জানি যে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মেইনলি 3টা পার্ট, রাইট? ইনিশিয়াল রিকগনিশন, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, আর আরেকটা হচ্ছে কি প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার। সো ইনিশিয়াল রিকগনিশন কি? ইনিশিয়াল রিকগনিশন হচ্ছে যে কোনো একটা মানে আমি ওভারঅল স্ট্যান্ডার্ড সবগুলো স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ ভিউ থেকেই বলতেছি যে 3টা পার্ট থাকে। সো ইনিশিয়াল রিকগনিশন হচ্ছে কি যে কোনো একটা স্ট্যান্ডার্ড ওটাকে ফার্স্ট টাইম অ্যাডাপ্ট করার জন্য, ফার্স্ট টাইম রিকগনাইজ বুকস অফ অ্যাকাউন্টসে রিফ্লেক্ট করার জন্য যে ট্রিটমেন্ট আপনাকে সাজেস্ট করা হয় সেটাকে আমরা বলতেছি ইনিশিয়াল রিকগনিশন। আর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি, যে ফার্স্ট ইয়ার শেষে আপনার বুকস অফ অ্যাকাউন্টসের ইম্প্যাক্ট কি বা কি করতে হবে সেই গাইডেন্সটা দেয় আপনাকে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। আর প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে বলা হয় যে আপনার প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার কি হবে, কি কি ডিসক্লোজার দেওয়া ম্যান্ডেটরি। সো আমরা যদি আইএস 16 এর ক্ষেত্রে দেখি, ইনিশিয়াল রিকগনিশনে বলা আছে যে আপনি ধরেন আপনি অ্যাসেট কিনছেন, এখন অ্যাসেটের সাথে তো অনেক অ্যাসোসিয়েটেড কস্ট থাকে, হ্যাঁ, যে আপনি শুধুমাত্র তো পারচেস প্রাইস না, এটার সাথে আপনি ফ্রেট থাকে, ডিউটি থাকে, ট্যাক্স থাকে, ভ্যাট থাকে, হ্যাঁ, তো তারপরে আপনার ইনস্টলেশন থাকে। এখন আপনি কোন কস্ট গুলাকে আপনি রেকগনাইজ করবেন পিপি হিসাবে আর কোনগুলাকে এক্সপেন্স হিসাবে চার্জ করবেন পিএনএল এ। তো সেটা আইএস 16 বলতেছে কি ইনিশিয়াল রিকগনিশনে ভ্যালু গুলো হবে হচ্ছে পারচেস কনসিডারেশন লেস রিবেট এন্ড ডিসকাউন্ট রিসিভড। আপনি হচ্ছে যেই টাকার দাম সেখান থেকে অ্যাসেটের দাম সেখান থেকে রিবেট এন্ড ডিসকাউন্ট যেটা পাচ্ছেন সেটাকে বাদ দিবেন। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট টু ব্রিং দ্য অ্যাসেট এন্ড মেক ইট ইউজেবল ফর দ্য ডিজায়ার্ড পারপাস। এই যে ডিজায়ার্ড পারপাস এটা একটু মনে রাখা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ওয়ার্ডটাও অনেকবার আসবে এবং আপনার এক্সামে এটা ইউজ করতে হতে পারে। এখানে কি বলছেন, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট মানে যেই কস্ট গুলা ওই অ্যাসেটটাকে ইউজেবল করা, রেডি ফর ইন্টেন্ডেড ইউজ, হ্যাঁ, এবং ডিজায়ার্ড লোকেশনে আনা। যে ধরেন আপনার একটা মেশিন আপনি পারচেস করেছেন, সো ওই মেশিনটা আপনি নিয়ে আসছেন, সেটা পোর্টে পড়ে আছে। এখন ওই পোর্টে পড়ে থাকলে তো সেটা আপনার ইন্টেন্ডেড ইউজ হলো না, তাই না? আপনি চাচ্ছেন এই মেশিনটাকে ইনস্টল করবেন, গাজীপুর ফ্যাক্টরিতে প্রোডাকশন হবে, তো এটা রেডি ফর ইউজ হলো না। আবার আপনি ধরেন ওই সেম অ্যাসেটটাই আপনার ইচ্ছা ছিল গাজীপুর লোকেশনে নিয়ে আসার, কিন্তু সেই অ্যাসেটটা চলে গেছে হচ্ছে আপনার ময়মনসিংহে, তখনও কিন্তু রেডি ফর ইন্টেন্ডেড ইউজ বা ডিজায়ার্ড লোকেশনে আসে নাই। সো এই যে ডিরেক্টলি মানে অ্যাট্রিবিউটেবল কস্ট যা যা আছে সবগুলোই আমাকে ক্যাপিটালাইজ করতে হবে। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট কি এটা আমরা দেখবো একটু পরে। এস্টিমেট অফ ডিসম্যান্টলিং এন্ড সাইট রিস্টোরেশন কস্ট, এটা আমরা সবাই জানি, রাইট? ডিসম্যান্টলিং কস্ট কি, যে আপনার ধরেন আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, বাই ডেফিনেশন একটু কঠিন মনে হতে পারে, আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই যে আপনারা যখন একটা অফিস রেন্ট নেন,
তখন ইন্টেরিয়র যে ডিজাইন সেটা কিন্তু করা থাকে না, আমরা কিন্তু নিজেরা নিজেদের মতো করে পার্টিশন করি, ইন্টেরিয়র ডিজাইন করি। তো আপনি যখন ওই অফিসটা বা প্রেমিসিসটা ছেড়ে যাবেন, তখন কি আপনাকে যেটা মানে ওই প্রপার্টিটা যেই কন্ডিশনে আপনি লিজ নিয়েছিলেন সেই কন্ডিশনে ফেরত দেওয়া লাগে, রাইট? সো এই যে ফেরত দেওয়ার জন্য আপনাকে যত কাজ করতে হবে, যে সবগুলা পার্টিশন ভাঙতে হবে, আগের কন্ডিশনে নিয়ে আসতে হবে, কিছু যদি আপনি নতুন করে ইনস্টল করেন সেগুলো খুলতে হবে, আনইনস্টল করতে হবে, রাইট? সো এগুলাকে আমরা বলছি ডিসমেন্টলিং কস্ট, মানে আগের ওই অ্যাসেটটার আগের কন্ডিশনে ফিরিয়ে নিয়ে যাওয়া। সিমিলারলি একটা এক্সাম্পল হতে পারে ব্রিক ফিল্ডের ক্ষেত্রে, যে মিট করবেন কেন তো থ্যাংক ইউ। সিমিলারলি আপনার ব্রিক ফিল্ডের ক্ষেত্রেও এটা হতে পারে আর কি, মানে এগুলো হচ্ছে এক্সাম্পল আপনার বোঝার জন্য। হ্যাঁ, এরকম আরো সিনারিও থাকতে পারে এক্সামে। ব্রিক ফিল্ডে কি হয় যে আপনি যখন ওই মাটির নিচ থেকেই তো এটা মানে মাটি উঠাইতে হয়, তারপরে ওই ভাটার যে আগুনটা সেটা মাটির নিচ থেকেই জ্বালায়, তাই না? এটার কারণে আপনার মাটির অনেক ক্ষতি হয়, পরিবেশের অনেক ক্ষতি হয়। সো এগ্রিমেন্টে বলা থাকে যে আপনাকে এটাকে গ্রিন করে যাওয়া লাগবে, যাওয়ার সময় আপনার ওই ওই প্রেমাইসেসটা বা ওই এরিয়াটা যেরকম ছিল সেরকম করে দিয়ে যাইতে হবে। তাইলে এখানে অনেক মেজর একটা এক্সপেন্স হয়, আমি অফিসেরটা বলছি সেটা খুবই কম, ছোট এক্সপেন্স, মানে ম্যাটেরিয়ালটির কনসেপ্ট অনুযায়ী খুবই কম এক্সপেন্স হবে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু আপনার ব্রিক ফিল্ডের ক্ষেত্রে গ্রিন করাটা অনেক এক্সপেন্সিভ। সো এই যে ডিসম্যান্টলিং কস্ট, তাকে যে আগের পজিশনে ফেরত নিয়ে যেতে হবে, এটাও পার্ট অফ কস্ট অফ দ্যাট অ্যাসেট আর কি। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স অন বরোড ফান্ড সাবজেক্ট টু সাম কন্ডিশন, দিস ইজ এ পার্ট অফ IAS 23। আমরা IAS 23 তে জানি যে কিছু কিছু কস্ট মানে ইন্টারেস্ট এক্সপেন্স বেসড অন সাম গিভেন সাম ক্রাইটেরিয়া কন্ডিশনস, ওগুলো ফুলফিল হইলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সকে ক্যাপিটালাইজ করতে পারি। সো সেটা আমরা দেখবো IAS 16 এর সাথে। সো আমরা যখন IAS 16 দেখবো আমাদের তিনটা স্ট্যান্ডার্ড কভার হবে, IAS 23, IFRS 5, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, সবগুলো ইম্পর্টেন্ট, তিনটা থেকেই কোশ্চেন আসতে পারে আর কি। ওকে, ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট বলছিলাম। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট কি? এমপ্লয় বেনিফিটস অ্যারাইজিং ডাইরেক্টলি ফ্রম কনস্ট্রাকশন আর অ্যাকুইজিশন। আচ্ছা, আমাকে এখন বলেন যে আপনি একটা বিল্ডিং বানাবেন বা একটা সাইট আপনি প্রিপেয়ার করতেছেন বিল্ডিং বানানোর জন্য। এখন ওই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনি কিছু ইঞ্জিনিয়ার হায়ার করছেন, প্লাস কিছু লেবার নিছেন, এবং আপনার যেহেতু এফএনএ এর উপরে মানে এফএনএ ডিপার্টমেন্টের উপরে অ্যাডিশনাল কিছু বার্ডেন আসতেছে, সো আপনি অ্যাকাউন্টসও একজন লোক নিলেন। এখন তিনজনকে স্যালারি দেওয়া লাগবে, রাইট? আপনার লেবারকেও দেওয়া লাগবে, ইঞ্জিনিয়ারকেও দেওয়া লাগবে, ওই আপনার এফএনএ তে যে আছে তাকেও দেওয়া লাগবে। তাহলে কার স্যালারি বা কার স্যালারিকে আপনি বলবেন যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট? বলেন তো কাইন্ডলি। এখানে যে নেওয়া হয়েছে তার কষ্ট তো মোস্ট প্রবাবলি। না, এখন লজিকটা বলেন, তাইলে ক্লিয়ার হবে, আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি। সমস্যা নাই, ভুল করলে মানে এখানে লজ্জার কিছু নাই, ভুল করলে আমরা শিখবো, ভুল না করলে আমরা শিখবো না, চুপচাপ থাকলে। একটু যদি আপনি লজিকটা বলতেন তাহলে মানে সুবিধা হইতো, মানে অ্যান্সারেও কিন্তু আপনাকে, আপনি যখন জাস্টিফাই করবেন আপনি জাস্ট অ্যান্সার দিয়ে আসলে হবে না, আপনাকে ওটাকে মানে আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি জাস্টিফাই করতেছেন অ্যান্সারটাকে সেটা মেনশন করতে হবে আর কি, রেশনাল দিতে হবে। তো যদি একটু বলতেন কাইন্ডলি। আচ্ছা, যেহেতু ওই 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 সিচুয়েশনটাকে আমাকে যখন রিটার্ন দিব ওই অ্যাসেটটা অথবা ওই ফ্যাক্টরিটা যেহেতু লিজ নেওয়া ছিল, তখন ওইটাকে রিস্টেটেড করে তাকে ওই সিচুয়েশন আনার জন্য রিলেটেড উইথ দ্য সবগুলো কষ্টই তো বেসিক্যালি নিড টু বি ক্যাপিটালাইজ। কারণ ওইখানে যদি একটু আমাকে হেড কাউন্ট নিতে হয় ওইটাকে মেনটেন করার জন্য, ওইটা দেখাশোনা করার জন্য, যে না এটা রিস্ট্রাকচার করতে হবে, মেনটেনেন্স করতে হবে, আমার মনে হয়। আমি হচ্ছে অ্যাসেটটাকে আমি একটা বিল্ডিং বানাবো, লিস্ট ইজ বাদ দেন, আমি একটা বিল্ডিং বানাবো, বিল্ডিং বানানোর জন্য আমি ইঞ্জিনিয়ার হায়ার করলাম, লেবার হায়ার করলাম, প্লাস একটা অ্যাকাউন্টেন্ট হায়ার করলাম এফএনএ তে। তাহলে এটা হবে যে ওই বিল্ডিংটা যতক্ষণ পর্যন্ত আমার ইকোনমিক বেনিফিট না পাবো এবং ইকোনমিক বেনিফিট আসা পর্যন্ত যত ধরনের রিলেটেড নেচার অফ এক্সপেন্সেস হবে, সো আমার মনে হয় সবগুলোই শুড বি ক্যাপিটালাইজড।
না মানে এই তিনজন স্যালারির মধ্যে কার স্যালারিটা ক্যাপিটালাইজ করতে হবে আর কি, ইঞ্জিনিয়ার, লেবার আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট। ইঞ্জিনিয়ার তো মাস্ট, যেহেতু ইঞ্জিনিয়ার সে ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য বিল্ডিং। রাইট রাইট। দেন লেবারটাও শুড বি। আর হয়তো বা Exactly. এখানে যেটা ছিল, এখানে উনি যেহেতু ইনডিরেক্টলি সাপোর্ট দিবে, তো এক্স্যাক্টলি এটা হয়তো আমরা দিতে পারি। আসবে না, রাইট এক্স্যাক্টলি। সো মানে আপনার দেখেন ওই অ্যাকাউন্টেন্টের, আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, আমরা মুখস্থ করবো না, লজিক্যালি চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি যে ওই অ্যাকাউন্টেন্টটা যদি অ্যাবসেন্ট থাকতো আর কি, সে যদি না থাকতো তাইলে কি কনস্ট্রাকশনটা আটকে থাকতো? থাকতো না, রাইট? কনস্ট্রাকশন হইতোই, ইঞ্জিনিয়ার ছিল, লেবার ছিল, হইতো, অথবা অ্যাকাউন্টিং ঠিক মতো হইতো না, বা অন্য কোনো সাবস্টিটিউট আসতো। কিন্তু ইঞ্জিনিয়ার বা লেবার না থাকলে আপনার বিল্ডিং হইতো, অ্যাকাউন্টেন্ট আপনি 10টা নিয়ে আসছেন, বিল্ডিংটা কিন্তু হইতো না। সো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, মানে ওয়ার্ডেই বলা আছে যে ডিরেক্টলি রিলেটেড টু কনস্ট্রাকশন অ্যাকুইজিশন। হ্যাঁ, সো আমাদেরকে যখন এই যে এরকম সিনারিও দেওয়া থাকবে, কস্ট কম্পোনেন্ট দেওয়া থাকবে, তখন আমরা অ্যানালিসিস করব যে কোনটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। এবং যখন আমি অ্যান্সার লিখবো, যেহেতু আমার পিএল এর মতো মানে প্রফেশনাল লেভেলের মতো কিন্তু এখানে ওই ব্যালেন্স শিট মিলানোর ইয়ে নাই, রাইট? এখানে আমাকে অ্যানালিসিস করতে হয়, এক্সপ্লেনেশন লিখতে হয় যে অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে। সো অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে সেটা জাস্টিফিকেশন কিন্তু আপনি আগে দিচ্ছেন যে এটা ভুল হয়েছিল, আপনি এটা করতেছেন। এখন আপনি অ্যান্সারে লিখলেন যে এমপ্লয়ি বেনিফিট অ্যারাইজিং ফ্রম the payment of salary of engineer and labor should be capitalized and the salary of accountant should not be capitalized. এখন এটা দিয়ে আপনি লিখলেন যে ফলোইং জার্নাল এন্ট্রি শুড বি পোস্টেড, তাহলে কিন্তু আপনার জাস্টিফিকেশনটা হইল না, এটাকে অ্যান্সার দিছেন, কিন্তু কেন, ওয়াই, এটাই অ্যান্সার, কেন অন্যটা না, কেন সেটা বলতে হবে। কেন কিভাবে বলবেন যে the salary of engineer and labor are directly attributable cost according to IS 16, তাহলে এই লাইনটা যদি আপনি লিখেন তাহলে কিন্তু আপনার আগের লাইনগুলো লিখতে হচ্ছে। আপনি যদি শুরু করেন এইভাবে যে পেমেন্ট অফ স্যালারি অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড লেবার ইজ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট অ্যাকর্ডিং টু IS 16 and the payment of salary of accountant is not directly attributable cost which is a part of administrative cost, hence the following journal entry should be posted. তাহলে দেখেন আপনার কতগুলো সেন্টেন্স বেঁচে গেল শুধুমাত্র আপনি একটা টার্ম ইউজ করার কারণে। সো আমি মানে এটা বলার বা এটার পেছনে এত টাইম স্পেন্ড করার মেইন রিজনটা হচ্ছে আপনাদেরকে বোঝানো যে কিভাবে কোন কোন প্রসেসে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, একটা মিনিট। Okay. অলরাইট, তারপরে কি আছে? সাইট প্রিপারেশন, ডেলিভারি, ইনস্টলেশন, অ্যাসেম্বলি কস্ট, কস্ট অফ টেস্টিং অ্যান্ড প্রফেশনাল, লিগ্যাল অ্যান্ড আর্কিটেক্টস ফিস। তাহলে এই টাইপের যে এক্সপেন্স গুলো আছে সেইগুলো পার্ট অফ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। আমরা দেখবো, আমরা একটা কোয়েশ্চেন সিনারিও বেসড পিএল থেকে দেখবো। আচ্ছা, এক্সক্লুশনস ফ্রম ইনিশিয়াল মেজারমেন্ট, কি কি জিনিস আসবে না। হ্যাঁ, এটা মনে রাখা জরুরি যে কি কি জিনিস আসবে না। কস্ট অফ ওপেনিং আ নিউ ফ্যাসিলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড জেনারেল ওভারহেড কস্ট। এই যে আমি যে স্যালারিটা বলছি অ্যাকাউন্টেন্টের, সেটা কি পার্ট অফ অ্যাডমিন এন্ড জেনারেল ওভারহেড কস্ট না? সো এই কারণে এটা আসলো না। ইন্টারনাল প্রফিট, অ্যাবনর্মাল কস্ট লাইক ডিজাইন এরর, ওয়েস্টেড রিসোর্সেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। সো দেখেন যে আপনার ধরেন আপনি একটা ওই যে সাইট বানাচ্ছেন আর কি, বিল্ডিং বানাবেন। তো এখানে আপনার ফাউন্ডেশনটা আগে হয়ে গেছে, কারণ বিল্ডিং এর ফাউন্ডেশনটা আগে হয়, রাইট? ফাউন্ডেশন আগে হয়ে গ্যারেজ কমপ্লিট, বিল্ডিংটা এখনো ঠিক মতো কমপ্লিট হয় না, আপনি ভাড়া দিতে পারতেছেন না। তাইলে এই অ্যাসেটটা কি আপনার রেডি ফর ইন্টারনেট ইউজ হয়েছে? না, হয়নি। তো আপনি চিন্তা করলেন যে যেহেতু আরো 5-6 বছর সময় লাগবে বিল্ডিংটা কমপ্লিট করতে, তাহলে আমি গ্যারেজটা ভাড়া দেই, গ্যারেজ ভাড়া দিলে এখান থেকে আমার ইনকাম আসবে কিছু। তাহলে কি এটা কি মানে ইনসিডেন্টাল না? মানে আপনার কিন্তু পারপাস ছিল না ওই বিল্ডিংটাকে গ্যারেজ হিসেবে ভাড়া দেওয়া, কিন্তু আপনি ভাড়া দিচ্ছেন বিকজ ফর দ্য টাইম বিং আপনি কিছু রেভিনিউ পাইতে যাচ্ছেন বা কিছু ক্যাশ ফ্লো পাইতে যাচ্ছেন।
সো এই যে এটা কি বলতেছি আমরা, ইনসিডেন্টাল, হ্যাঁ, ইনসিডেন্টাল রেভিনিউ। সো এই টাইপের যে রেভিনিউ সেগুলোও আসবে না, মানে এটা বাদ যাবে আর কি ইয়ে থেকে, কস্ট থেকে। প্লাস অ্যাবনর্মাল কস্ট যেগুলো আছে সেগুলো বাদ যাবে। অ্যাবনর্মাল কস্ট কি, ডিজাইন এরর, ওয়েস্টেড রিসোর্সেস, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। আমরা ডিজাইন এরর বুঝতেছি, আপনার ধরেন যে 300 ফিটের আমাদের প্ল্যানিং এ ভুল হয়েছিল না, পরে রাস্তা রাস্তা ভেঙে গভর্নমেন্ট আবার ঠিক করছে। তারপরে আপনার ধরেন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট যদি বলি আমি, যে আপনার ধরেন লেবারের স্ট্রাইক হচ্ছে, তো লেবার স্ট্রাইক হইলে আপনার তো স্যালারি দেওয়া বন্ধ নাই, তাই না? স্যালারি তো দিতেই হচ্ছে মান্থলি বেসিসে তাদেরকে। এই যে স্যালারিটা যাচ্ছে, ধরেন 15 দিন কাজ বন্ধ ছিল, তাহলে এই 15 দিনের স্যালারি আপনি কিন্তু ক্যাপিটালাইজ করতে পারবেন না অ্যাকর্ডিং টু আই 16, বিকজ এটা পার্ট অফ ইউর অ্যাবনর্মাল কস্ট। সিমিলারলি ওয়েস্টেড রিসোর্সেস, যে আপনার সিমেন্ট বাইরে রাখা ছিল খোলা জায়গায়, এখানে বৃষ্টি হয়ে সিমেন্টগুলো নষ্ট হয়ে গেছে। এখন আপনি যেহেতু চিন্তা করতেছেন সিমেন্টগুলো আমি কিনছি, বিল্ডিং এর জন্যই কিনছি, so আমি ক্যাপিটালাইজ করব, কিন্তু এটা ক্যাপিটালাইজ করা যাবে না। কেন করা যাবে না? আপনাকে অ্যান্সারে বলতে হবে ইট ইজ অ্যান অ্যাবনর্মাল কস্ট অ্যাকর্ডিং টু আই 16, দিস ক্যানট বি ক্যাপিটালাইজড। এই একটা লাইন লিখলে আপনার অ্যান্সার শেষ। ওকে, রেভিনিউ এক্সপেন্সেস দ্যাট আর ইনসিডেন্টাল টু দ্য ডেভেলপমেন্ট অফ পিপি, এটা আমি বলে ফেলছি। কস্ট ইনকার্ড আফটার দ্য ডেট অফ অ্যাসেট বিং কেপেবল অফ অপারেটিং ইন দ্য ম্যানার ইন্টেন্ডেড। সো আপনার, আমরা প্রথমে পড়ছিলাম কি, যে ডিজায়ার্ড ম্যানার, ডিজায়ার্ড লোকেশনে থাকতে হবে অ্যাসেটটা। তো আপনার যখন ওই অ্যাসেটটা রেডি ফর ইন্টেন্ডেড ইউজ হয়ে যাবে ডিজায়ার্ড লোকেশনে, ওইটার পর থেকে যত রকম কস্ট সেগুলাকে ক্যাপিটালাইজ করা যাবে না। আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্টে দেখবো যে আপনার রিপ্লেসমেন্ট কস্ট বা রিপেয়ার মেইনটেনেন্স কস্ট ওগুলোকে কিভাবে ক্যাপিটালাইজ করা যায়, কিন্তু ইনিশিয়াল মেজারমেন্টে, ইনিশিয়াল রিকগনিশনে আপনার রেডি ফর ইন্টেন্ডেড ইউজ হওয়ার জন্য, হওয়ার পরে যে এক্সপেন্স গুলো সেগুলোকে ক্যাপিটালাইজ করা যাবে না। Cost incurred when the asset was underutilized or unutilized but was capable of being utilized. So কিছু কিছু সময় দেখা যায় যে আমরা একটা অ্যাসেট পারচেস করছি, কিন্তু অ্যাসেটটাকে ইউজ করতে পারতেছি না বা ইউজ করতেছি না কোনো একটা কারণে। ধরেন আপনার অপারেটর নাই ওই অ্যাসেটটা ইউজ করার মতো বা আপনার কাছে। তো এই যে আন্ডার ইউটিলাইজড বা আনইউটিলাইজড, এটার কারণে যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে এক্সট্রা, সেটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না, বিকজ ওই অ্যাসেটটা আপনার অলরেডি রেডি ফর ইন্টেন্ডেড ইউজ। এখন আপনার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনি সেটাকে ইউজ করতে পারতেছেন না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, রাইট? যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রবলেম ছিল। সো এটার পরে যে এক্সপেন্স গুলো আছে, মানে এই রেডি ফর ইন্টেন্ডেড ইউজ হওয়ার পরে সেই এক্সপেন্স গুলা ক্যাপিটালাইজ করা যাবে না, এগুলোকে এক্সক্লুড করতে হবে। আচ্ছা, proceeds from sale of goods produced during the testing phase are excluded from the cost of PPE. So ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট দিছেন, তো ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আমি যদি একটা ডিটারজেন্টের এক্সাম্পল দিই, যে অনেক রকম ফর্মুলা থাকে, মানে আপনার কেমিস্টরা অনেকগুলো ফর্মুলা দেয়, ওই ফর্মুলার উপর বেস করে কিছু কিছু সময় আপনার র ম্যাটেরিয়ালস চেঞ্জ হয়, কেমিক্যালস চেঞ্জ হয়। চেঞ্জ কেন করতেছে? যে আপনার দেখতেছে যে কোনটাতে আপনার কস্ট অফ প্রোডাকশন কম, কোন ম্যাটেরিয়ালটা ইউজ করলে, কোন ফর্মুলাটা ইউজ করলে আপনার কস্ট অফ প্রোডাকশন কম হয়। সো এই যে টেস্টিং যে করতেছেন বা মেশিনটা ঠিকমতো অপারেট করতেছে কিনা, এটা একটা টেস্টিং এর ক্রাইটেরিয়া হতে পারে। সো এই যে টেস্টিং ফেজে আপনার যদি কিছু প্রোডাকশন হয় এবং সেটা যদি আপনি সেল করতে পারেন, সেই সেই টাকাটা বা সেই প্রসিডটা, সেলস প্রসিডটা, সেটাকে আপনাকে বাদ দিতে হবে ফ্রম কস্ট অফ পিপি, সিমিলার টু রেভিনিউ দ্যাট আর ইনসিডেন্টাল টু দ্য ডেভেলপমেন্ট অফ পিপি। সো আপনি যদি একটা মনে রাখেন, তার একটা অটোমেটিক্যালি মনে থাকবে। সো আপনাকে লজিক দিয়ে মনে রাখতে হবে। ক্লিয়ার? রাইট। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারেন আমাকে। আমরা একটা এক্সারসাইজ করি, যেটা হচ্ছে আপনার কোন কস্টগুলোকে ক্যাপিটালাইজ করতে পারবেন আর কোনগুলোকে পারবেন না। আসলে ইন্সপেকশন কস্টের যে কথাটা বলতেছিলাম, এটা আমরা যদি দেখি, যে ধরেন a firm operates a firm operates lorries which have to pass an inspection every 6 months.
if a new vehicle is CU 20,000 and the cost of inspection is CU 3,000, then CU 17,000 will be allocated to the actual vehicle and CU 3,000 to the first inspection. These 3,000 will be written off over the next 6 months. And the next and the CU 3,000 paid when inspection takes place will then be capitalized. আচ্ছা আমরা যেটা ইজিলি দেখি এক্সেলে, আপনি একটা পিপি কিনছেন যেটার দাম কোশ্চেন অনুযায়ী বলতেছে 20,000 টাকা। সো এই পিপিটা ইউজ করার একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটাকে ইন্সপেকশন করতে হবে এভরি 6 মান্থ। এভরি 6 মান্থ ইন্সপেকশন করতে হবে, যার কস্ট হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, কিন্তু আপনি পিপির জন্য কিন্তু 20,000 টাকা দিচ্ছেন, ইন্সপেকশনের জন্য কোনো টাকা দেন না। ইন্সপেকশনের টাকা দিবেন কবে? 6 মাস পরে, তাই না? 6 মাস পর যেহেতু করতে হবে, 6 মাস পরে দিবেন। তাইলে ইনিশিয়াল রিকগনিশনে আপনাকে পিপি রেকগনাইজ করতে হবে 17,000 দিয়ে, আর ইন্সপেকশন কস্ট নামে একটা অ্যাসেট ক্রিয়েট করতে হবে, পিপি ইন্সপেকশন কস্ট, এটা 3,000 টাকা। এখন আপনি প্রতি বছর বা প্রতি মাসে আপনি এটাকে ডেপ্রিসিয়েট করতেছেন বিপি কে। সিমিলারলি এই ইন্সপেকশন কস্টকেও আপনাকে অ্যামortize করতে হবে ওভার 6 মান্থস, যেহেতু 6 মাস পর পর আপনাকে নতুন করে ইন্সপেকশন করতে হবে। তাইলে আপনি ধরেন প্রতি মাসে এটাকে 500 টাকা করে অ্যামortize করলেন। এটাকে অ্যামortize করলে এটা জার্নাল কি হবে? আচ্ছা, আপনার কি বুঝতে না বুঝলে আমাকে কোশ্চেন করেন, নো প্রবলেম, আমি আবার রিপিট করব। না ঠিক আছে। সো আমি এটাকে যেহেতু আমি 6 মাস পর পর এটাকে আমার ইন্সপেকশন করতে হচ্ছে, সো আমাকে এই ইন্সপেকশনের জন্য আমি এই যে রিজার্ভটা রাখছি, মানে এটাকে চিন্তা করতে হবে অ্যাসেট হিসেবে, এটাকে এটা রিজার্ভ হিসেবে কনসিডার করতে হবে। আমি এটাকে রিজার্ভ হিসেবে রাখছি, আমাকে 6 মাস পর পর 3,000 টাকা দেওয়া লাগবে। তো আমি জার্নাল দিব কি এটা পিএল অ্যাকাউন্ট, বা আপনি যদি অ্যামortization বলেন অ্যামortization এটা বললেন আর কি, বা রিটার্ন অফ পিপি ইন্সপেকশন কস্ট ডেবিট টু পিপি ইন্সপেকশন কস্ট ক্রেডিট, তারপর অ্যাসেট ক্রেডিট হলো। তো 6 মাস আপনি ভাবে দিলে ব্যালেন্স হয়ে গেল 0, রাইট? 6 মাস পরে। সিমিলারলি 7 মাসের শুরুতে বা 6 মাসের শেষে যখন আপনাকে কিন্তু বলছে যে 6 মাস পর পর টাকা দেওয়া লাগবে, আপনি তো এখনো টাকা দেন নাই। আপনি যখন 6 মাস পরে টাকা দিবেন তখন কি আপনি আবার সেই পিপি ইন্সপেকশন কস্ট কে করতেছেন ডেবিট, ক্রেডিট করতেছেন ক্যাশ 3,000 টাকা, রাইট? তাহলে এই ফান্ডটা আপনার কি আবার 3,000 টাকা রেজিস্টার হয়ে গেল। আপনি আবার ওভার দ্য 6 মান্থস এটাকে অ্যামortize করবেন, রিটার্ন অফ করবেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে সেপারেট কম্পোনেন্ট রিকগনিশনের একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, আমরা এটা দেখি। A business incurs the following costs in relation to the construction of a new facility and the introduction to the market of its output. হ্যাঁ, যে ফলোইং কস্টগুলো হইছে, অ্যাসেটের দাম কিন্তু দেয়া নাই, এখানে বলা আছে এই কস্টগুলো হইছে। এখন কোনগুলাকে আপনি অ্যাকর্ডিং টু IAS 16 ক্যাপিটালাইজ করবেন? তাহলে আমরা দেখি, রেসপন্স করেন। হ্যাঁ, সাইট প্রিপারেশন কস্ট এটা কি আসবে? ক্যাপিটালাইজ হবে? হবে। Right. Net income while site used as a car park prior to construction commencing. এটা ডিডাকশন হবে। ডিডাকশন বলতে এক্সক্লুশন হবে। আমার তো টোটাল অ্যাসেটের ভ্যালু দেয়া নাই, তাই না? হ্যাঁ, এক্সক্লুশন ধারণা থাকলে তাহলে এক্সক্লুশন। রাইট। Materials used inclusive of 0.3 recoverable VAT. তাহলে রিকভারেবল যদি হয় তাহলে নেটটা হবে। নেট, কারণ ওটা আমার রিকভারেবল, বিকজ এই টাকাটা আমি ফেরত পাচ্ছি। সো এই টাইপের যদি কোনো ট্যাক্স ভ্যাট থাকে যেটা রিকভারেবল বা রিফান্ডেবল, মানে রিকভারেবল কি যে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো, অথবা রিফান্ডেবল মানে আপনি ক্যাশ রিফান্ড পাবেন, বা কোনো সর্ট মানে কোনো মেথডে আপনি রিফান্ড পাবেন। সো এই টাইপের যদি কোনো রিকভারেবল ভ্যাট ট্যাক্স থাকে বা ডিউটিস থাকে সেগুলোকে আপনি বাদ দিবেন, নেট অফ করবেন। তাহলে আমার এখানে 2000 কত 50 না 2000, তো 2000 আর কি, 2000 থেকে 2 মিলিয়ন থেকে 0.3 মিলিয়ন বাদ যাবে, 1.7 মিলিয়ন।
আচ্ছা, লেবার কস্ট ইনক্লুসিভ অফ 0.5 million incurred when a labor dispute meant that no construction work was carried out. এটা এক্সক্লুশন হবে কারণ এটার কোনো কন্ট্রিবিউশন নাই কনস্ট্রাকশনে বা ওই অ্যাসেটে। না না, মানে আপনার অ্যান্সার রাইট, কিন্তু রেশনালটা কি হবে অ্যাকর্ডিং টু I-16? এই 0.5 মিলিয়নটা কি? অ্যাবনর্মাল কস্ট, রাইট? অ্যাবনর্মাল কস্ট এটা। অ্যাবনর্মাল কস্ট। আমি যখন লিখবো জাস্টিফাই করব তখন বলবো এটা অ্যাবনর্মাল কস্ট, সো দ্যাটস ওয়াই এটা আসবে না। ওকে, টেস্টিং অফ ফ্যাসিলিটিস প্রসেসেস, টেস্টিং ফি। টেস্টিং ফি এটা ইনক্লুশন হবে। Inclusion হবে, right? Regulatory cost. Sale of byproduct produced as a part of testing process. This income will be excluded from the cost Right. as a other income. Right. মানে income from subsequent selling of the Incidental, এটা হচ্ছে incidental, right? incidental. Consultancy fees, reinstallation and assembly. মানে consultancy fees regarding installation and assembly, মানে ইনস্টলেশনের জন্য কনসালটেন্সি ফি নিছেন। রিইনস্টলেশনটা তো হওয়ার কথা না, রিগার্ডিং আর কি। ও সরি, ঠিক আছে, আরই ওকে, তাহলে এটা ইনক্লুড হবে, right? এটা ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট এগুলো, রাইট। প্রফেশনাল ফিস, অ্যাট্রিবিউটেবল কস্ট, রাইট। ওপেনিং অফ নিউ ফ্যাসিলিটি, ওপেনিং অফ ফ্যাসিলিটি অ্যাজ পার 16 নট ইনক্লুডেড, জি রাইট, বলাই আছে একদম। ওকে, ওভারহেডস ইনকার্ড, কনস্ট্রাকশন আর জেনারেল, কোনটা আসবে? কনস্ট্রাকশনটা ইনক্লুড হবে, রাইট। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এক্সক্লুডেড, রাইট। রিলোকেশন অফ স্টাফ টু নিউ ফ্যাসিলিটি, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে আমি দেখছি এটা নিয়ে কনফিউজ থাকতে। রিলোকেশন নিউ ফ্যাসিলিটিতে আসবে না, রানিং স্টাফ তো। এক্স্যাক্টলি, শুধু রানিং স্টাফ না, আপনার রিলোকেশনের পারপাসটা কি? আপনি ট্রান্সফার, তাই না? রিলোকেশন তো ট্রান্সফার করা, জি জি, ট্রান্সফার, এটা আমার রানিং এমপ্লয়ি। কনস্ট্রাকশনের সাথে কোনো রিলেশন নাই, এটা অপারেশনের সাথে রিলেটেড, যে সে যদি অপারেট করতে পারবে কিনা, নতুন জায়গায় যাবে সে। ওকে, আচ্ছা, এখন এস্টিমেট বলতেছে দ্য কস্ট অফ হ্যাভিং টু ডিসম্যান্টেল দ্য ফ্যাসিলিটি এট দ্য এন্ড অফ ইউজফুল লাইফ, ডিসম্যান্টলিং কস্ট 750, এটা ইনক্লুড হবে। এখন এখানে আপনার টাইম ভ্যালু অফ মানির একটা ইমপ্যাক্ট আসতে পারে, ডিসকাউন্টিং ফ্যাক্টরের। যদি আপনার কোশ্চেনে বলা থাকে যে আপনি কত বছর আগে এস্টিমেট করতেছেন বা ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন, যে ডিসকাউন্টিং ফ্যাক্টর দেওয়া আছে, তখন আপনি চাইলে ডিসকাউন্টিং করতে পারেন। বাট যেহেতু আমাদের টাইম কম, মানে যদি কোশ্চেনে বলা না থাকে এরকম কিছু যে আপনাকে ডিসকাউন্টিং কনসিডার করতে হবে, তাহলে আপনি এটাকে ডিসকাউন্টিং না করে আপনি অ্যান্সার দিয়ে আসবেন, একটা নোট দিয়ে আসবেন যে যেহেতু সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই, সো দ্যাটস ওয়াই উই ইগনোর দ্য ইফেক্ট অফ টাইম ভ্যালু অফ মানি। ঠিক আছে, তাহলে আপনার অ্যান্সার কিন্তু ভুল না, রাইট, কারণ আপনি জাস্টিফিকেশন দিয়ে আসছেন। এখন আপনি যদি 750 লিখে আসেন এবং আপনি যদি কিছু না বলে আসেন, তাহলে কিন্তু ওই সে যদি মনে করে এক্সামিনার যে এই ছেলে তো ভুল করছে, আপনার ডিসকাউন্টিং করে নাই, সে কিন্তু রাইট তার জায়গা থেকে, কারণ আপনি আপনার পয়েন্ট অফ ভিউ তাকে ক্লিয়ার করেন নাই। সো যদি ইনফরমেশন দেয়া থাকে তাহলে আমরা ডিসকাউন্টিং করব, যদি দেয়া না থাকে তাহলে আমরা ইগনোর করে যাব। আর যদি দেখেন যে মানে খুব বেশি ডিফারেন্স নাই, টাইম ভ্যালু অফ মানির কারণে ইম্প্যাক্টটা খুব বেশি আসতেছে না, এখন 2 বছরের জন্য তো আপনি ডিসকাউন্টিং করবেন না, তাই না? ইম্প্যাক্ট তো ম্যাটেরিয়াল না, ইমম্যাটেরিয়াল। সো আপনি তখন জাস্টিফিকেশন দেওয়ার জন্য এইভাবেই। ওকে, এখন বলতেছে যে the facility has passed an initial safety inspection, the cost of which is subsumed within other costs. The next inspection is due in 3 years and thereafter every 3 years. মানে আপনাকে এখানে একটা ইন্সপেকশন কস্ট হবে যেটা 3 বছর পর পর ডিউ, মানে 3 বছর পর পর আপনাকে ইন্সপেকশনের মধ্যে যাইতে হবে অ্যাসেটটা, এবং কস্ট অফ ইচ ফিউচার ইন্সপেকশন ইজ এস্টিমেটেড at CU 150K. While the overall life of the facility is 20 years, 40% of the costs other than those of safety inspections relate to item that will need replacing in 8 years. মানে বলতেছে দেখেন এখানে 3টা অ্যাসেট কম্পোনেন্টের কথা বলতেছে, একটা বলতেছে সেফটি ইন্সপেকশন, আর একটা বলতেছে আপনার ফ্যাসিলিটির টোটাল লাইফ 20 বছর, যেখানে 40% cost other than those of safety inspection relate to item that will be replaced in 8 years. মানে আপনার অ্যাকর্ডিং টু IS-16 আপনাকে পারমিট করে, আমরা যখন ডেপ্রিসিয়েশন দেখবো এখানেও পাবো, বাট আমি সামারি বলে যাচ্ছি যে আপনার IS-16 পারমিট করে মেজর কম্পোনেন্ট অফ এনি অ্যাসেট আপনি ডেপ্রিসিয়েট করতে পারেন সেপারেটলি। লাইক ধরেন আমি আবার যদি এয়ারক্রাফটের এক্সাম্পলে বলি, এয়ারক্রাফটের ইঞ্জিনের যে ডেপ্রিসিয়েশন আর তার বডির ডেপ্রিসিয়েশন কি সেম পিরিয়ডে হবে? হবে না।
রাইট? না, রাইট, বিকজ এক একটা পার্টসের বা মানে যেহেতু এগুলোর ভ্যালু অনেক বেশি, সো সো আমি এটাকে চাইলে সেপারেটলি ডেপ্রিসিয়েট করতে পারি, সেপারেটলি রিকগনাইজ করতে পারি বুকস অফ অ্যাকাউন্টসে। হ্যাঁ, মেজর কম্পোনেন্ট গুলা অ্যাসেটের। সো এখানে আমরা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে সেপারেটলি রিকগনাইজ করবো। তো আমি যদি ধরি যে আমার টোটাল অ্যাসেটের দাম ছিল 10 লাখ টাকা, সাপোজ কস্টগুলো যোগ করলে হয় 1 মিলিয়ন, সরি 10 মিলিয়ন। হ্যাঁ, তো এখানে বলতেছে যে তিনটা জিনিস, একটা হচ্ছে সেফটি ইন্সপেকশন, একটা হচ্ছে টু বি ডেপ্রিসিয়েটেড ইন 20 ইয়ার্স, আর একটা বলতেছে টু বি ডেপ্রিসিয়েটেড ইন বা রিপ্লেসমেন্ট লাগবে ইন 8 ইয়ার্স। তাহলে তিনটা আমরা অ্যাসেটের পার্ট পাইলাম, তিনটা অ্যাসেটের পার্ট পাইলাম। এখন আমার টোটাল অ্যাসেটের ভ্যালু বলতেছে আমি 1 মিলিয়ন। তাহলে এখানে সেফটি ইন্সপেকশন আমি কত টাকা ক্যাপিটালাইজ করব? আহ, 60%। না না, এই যে এখানে বলা না না, আছে এই যে বলা আছে কস্ট অফ 150,000। রাইট। আচ্ছা, তারপরে বলছে কি ওভারঅল লাইফ অফ দ্য ফ্যাসিলিটিস 20 ইয়ার্স, 40% অফ দ্য কস্ট আদার দেন দোজ অফ সেফটি ইন্সপেকশন রিলেটেড টু আইটেমস দ্যাট উইল নিড টু রিপ্লেস 8 ইয়ার্স। তাহলে আমাকে আগে 8 ইয়ার্স এ কত অ্যালোকেশন সেটা দেখতে হবে, রাইট? 8 ইয়ার্স এ কত অ্যালোকেশন? এই 1 মিলিয়ন মাইনাস 1,50,000, বাকিটার উপর 40% কত পার্সেন্ট আছে যে পার্সেন্টটা। রাইট, তাহলে বাকি যে ব্যালেন্স এটা হবে ডেপ্রিসিয়েটেড ওভার 20 ইয়ার্স। হ্যাঁ, তাহলে যখন আমরা ডেপ্রিসিয়েট করব এটাকে আমরা কয় মাসে অ্যালোকেট করব, কত দিয়ে ভাগ করব? প্রতি মাসে? কত বছরে করব যদি বছরে বলি? সেফটি হচ্ছে 3 বছর, 3 বছর। আর আপনার যেটা 8 বছর এটা 3,40,000, আর বাকিটা হচ্ছে 20 ইয়ার্স। তাহলে আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ হবে এরকম। ক্লিয়ার? ওকে, আমাদের ইনিশিয়াল রিকগনিশন শেষ। আমরা যেহেতু আজকে টাইম শেষ, আমরা নেক্সট ক্লাসে বরোইং কস্ট, এক্সচেঞ্জ অফ পিপি আর হচ্ছে আমরা ওই সাবসিকুয়েন্ট মেজারমেন্টের মডেলগুলো দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট কস্ট মডেলটা শেষ করার চেষ্টা করবো। ওকে, কারো কোনো কোশ্চেন এই পয়েন্ট পর্যন্ত যদি থাকে করতে পারেন, আদারওয়াইজ উই ক্যান কনক্লুড আর কি। আচ্ছা ভাই, আমার একটা জিনিস জাস্ট একটু জানার ছিল, সেটা হচ্ছে যেহেতু একটা টোটাল সিলেবাস নিয়ে চিন্তা করতেছেন, সো আপনার টোটাল কোর্স আউটলাইনটা কি রকম হবে? আই মিন ওইটাতে ঢুকতে হবে। ধরেন আমরা টোটাল এতটা ক্লাস করছেন, আমি জাস্ট আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নোট দেন, আমার জন্য এটা ভালো হয়, কারণ আমাকে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাসে কথা বলতে হবে। 0 হ্যাঁ, নোবেলটা একটু মিট করেন কাইন্ডলি। জি জি, শিওর সরি ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই সেটা হচ্ছে যে আই মিন টোটাল নাম্বার অফ ক্লাস কিরকম হবে, মানে আই মিন কয়টা হবে, সেটা কিরকম ইন্টারভালে হবে বা টাইমিংটা কিরকম হবে, আর সাথে ধরেন আমাদের মক টেস্ট বা এগুলা থাকবে কিনা, বা থাকলে কয়টা থাকতে পারে, বা সেটা রিভিউ সেশন গুলা কিরকম হবে। আই মিন টোটালটা যদি একটু ব্রিফ করতেন তাইলে একটু মানে আমরা আমাদের সাথে রিলেট করতে পারতাম, যেটা আপনি রাইটলি বলছেন শুরুতে যে এক একজনের আসলে নিডটা তো এক এক রকম। এখন ধরেন আমরা যদি একেবারে প্রত্যেকটা আইএস আইএফআরএস ধরে যাই, সেটা হয়তো অনেকের কাভার করাও আছে। হ্যাঁ, হয়তো আপনি রাইটলি বলছেন টেকনিক্যালি যে কিছু জায়গায় ওয়ার্ডিং বা কোয়ালিটি রাইট আপ নিয়ে ইস্যুস আছে, বাট দেখা গেছে যে আগে যদি টোটাল মানে আই মিন আউটলাইনটা বলতেন তাইলে হয়তো রিলেট করা যেত যে আমার নিডের সাথে আমি এটাকে রিলেট করতে পারতেছি কিনা। এইটা একটু বেটার হতো যদি কষ্ট করে বলতেন। হ্যাঁ, শিওর নো প্রবলেম। সো আমার ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমি পার উইকে 3টা করে ক্লাস নিব। সো মানে ধরেন আমি আইএস 16 আর আইএফআরএস 15 এই দুইটা টপিক খুবই ডিপলি পড়াবো।
এবং বাকি যে স্ট্যান্ডার্ডস গুলো আছে যেগুলো হচ্ছে খুব বেশি ডিফিকাল্ট না, সেগুলো আমরা থিওরিটিক্যালি যাব, খুব কুইকলি যাব, ধরেন একদিনে 2-3 স্ট্যান্ডার্ড দেখবো আমরা। বাট ফর রেভিনিউ এন্ড পিপি যেহেতু এটা একটু কমপ্লিকেটেড, এটা আমি একটু ডিপলি দেখাবো। সো এই দুটা ক্লাসের জন্য হয়তো, মানে এই দুটো টপিকের জন্য হয়তো আমার 3টা ক্লাস লাগবে আর কি ইন টোটাল। হ্যাঁ, আর গোয়িং ফরওয়ার্ড আমরা প্রতিটা স্ট্যান্ডার্ডই দেখবো, এবং আমার কাছে সবগুলোই সামারি করা আছে, কোন জিনিসগুলো পড়লে আপনি মনে রাখতে পারবেন সেগুলো আমরা দেখবো লজিক অনুযায়ী। এটা হচ্ছে আমার প্ল্যান। আর কয়টা ক্লাস হবে সেটা ডিপেন্ড করবে আমরা কিভাবে শেষ করতেছি। বাট আমি যদি প্ল্যান বলি, আমি যে আমার রুটিন দেয়া আছে বোধহয় শনি, রবি আর মোস্ট প্রবলি মঙ্গলবার, এই 3 দিন হচ্ছে ক্লাস হবে 9টা থেকে। উইকলি 3টা ক্লাস। তো আপনি যদি হিসাব করেন এপ্রিল মাস পর্যন্ত মানে যে কটা ক্লাস হয়। বাট আমি চেষ্টা করব আপনাদেরকে মার্চের শেষ বা এপ্রিলের ফার্স্ট উইকে সবকিছু কমপ্লিট করে দেওয়ার, সো দ্যাট আপনাদের একটা প্রিপারেশনের টাইম থাকে। আই উইল ট্রাই মাই বেস্ট যদি আপনারা কোঅপারেট করেন, বিকজ অনেকেই চাবেন যে আমি স্ট্যান্ডার্ড একদম ডিপলি পড়াই, আপনারা চাইলে আমি সেটা পড়াইতেও পারবো, কিন্তু এতে করে সিলেবাস শেষ হবে না। সিমিলারলি অনেকে এটা নিডও না, মানে আমি জানি অ্যাডভান্সে মানে স্ট্যান্ডার্ড ডিপলি শেষ করার কারণ নিড না। সো আপনারা যদি চান আমি এক্সাম স্ট্যান্ডার্ডে পড়াই যেতে পারি, যে এভাবে এভাবে লিখলে এভাবে এভাবে হবে, প্রতিটা স্ট্যান্ডার্ড ধরে ধরে আমি যাবো আপনাদেরকে। বাট ওই ডিপলি পড়াইতে গেলে অনেক টাইম লাগবে, সুতরাং 2টা স্ট্যান্ডার্ডে আমি ডিপলি পড়াবো। আর মক টেস্টের কথা যেটা বললেন, এটা একটু ডিফিকাল্ট, কারণ পুরা কোয়েশ্চেন সেট করা এবং খাতা রিভিউ করতে অনেক টাইম লাগে। এটা মোস্ট প্রবলি এইবার পসিবল হবে না, বাট আমরা অ্যাটলিস্ট আমি আমার কোর্সের জন্য আপনাদের অডিট পার্টের পাস্ট কোয়েশ্চেন থেকে হয়তো বা 2 সেট কোয়েশ্চেন আপনাদেরকে লিখতে দিব একটা ক্লাসে। মানে আপনারা বাসায় লিখবেন নিজেরা, একটা টাইম ফ্রেম দিয়ে দিব, টাইমের মধ্যে লিখে ওয়ার্ড ফেলে লিখবেন, লিখে ওটা আমাকে আপনারা সেন্ড করবেন, সেটা আমি রিভিউ করে আপনাদেরকে ফিডব্যাক দিব যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের দরকার। এটা আমি হয়তো করতে পারি, কিন্তু অ্যাকাউন্টিং এর জন্য এটা আসলে খুবই ডিফিকাল্ট করা, বিকজ আপনার কোশ্চেন সেট করতে হবে, অনেক টাইম লাগবে, এবং রিভিউ করাটাও অনেক অনেক ডিফিকাল্ট আর কি, টাইম ম্যানেজমেন্ট করা। আচ্ছা, অথবা কি এইরকম, আমি জাস্ট ফর ডিসকাশন, যে ধরেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আইএস বা এফআরএস গুলা কভার করলাম, দেন একটা নির্দিষ্ট স্লট পর্যন্ত লেটসে ধরেন 2টা বা 3টা ম্যাক্সিমাম যে আপনার যেগুলো আমাদের পাস্ট ইয়ার এর কোশ্চেন গুলা, এইটা কমনলি আমরা সলভ করলাম, হ্যাঁ, নিজেদের মতো করে। মানে আমরা তো একটা ধরেন প্যারামিটার দাঁড় করাবো, রাইট? আপনি যেটা বলছেন যে এই টাইম অ্যালোকেশন বা কোয়ালিটি রাইট আপ এগুলা নিয়ে, দেন ওগুলা ওই আদলে সলভ করে আপনাকে সাবমিট করলাম। আপনি ওই অনুসারে ফিডব্যাকটা দিলেন যে কোন এরিয়া গুলাতে আসলে কি রাইট আপে ইস্যুজ, না আমার কি ওয়ার্ডিং এ ইস্যুজ, না মানে প্যাটার্নটা কিরকম হওয়া উচিত, এইভাবে কি যাওয়া যায় কিনা, মানে আমি জাস্ট ডিসকাশন করতেছি, কোনো সাজেশন। সো এটাও করা যায় যে আপনারা মানে একটা কোশ্চেন আমি সেট করে দিলাম যে এই পাস্ট কোশ্চেনটা আপনারা দেখবেন, এখান থেকে আপনারা সলভ করে আসবেন। এটা করা যায়, কিন্তু যেটা হবে যে আপনার প্রথমত আপনারা নিজেরাই ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে একটা কোয়েশ্চেন সলভ করতে পারবেন না বাসায়। মানে আপনারা চাইলে আমি দিতে পারবো, বাট আমি প্র্যাকটিক্যাল সিনারিও বলতেছি, এটা হবে যে আপনারা বাসায় একটানা বসে এটা সলভ করতে পারবেন না। এটা এখানে বলা যাচ্ছে খুব ইজিলি, যখন করতে যাবেন তখন আসলে প্রবলেম হবে। তো আমার কাছে যেটা মনে হয়, আমিও সাজেশন দিচ্ছি আপনাদেরকে, আপনাদের যদি মনে হয় যে কোয়েশ্চেন সলভ করে আমি রিভিউ করবো, সেটাও আমি করতে পারবো, নো প্রবলেম। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনার কনসলিডেশন প্লাস অ্যাকাউন্টিং এর যে পার্টটা, সেইখানে রাইট আপ নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ আমি স্ট্যান্ডার্ড গুলাতে কোন কোন ওয়ার্ড গুলাতে ইমফেসিস করতে হবে সেগুলো আমি বলে যাব। বাট আপনাদের মেইন প্রবলেম হবে হচ্ছে অডিটিং এ, প্লাস ইথিক্যাল যে ডিলেমা গুলো আসে ওইগুলাতে। সো আমরা যদি ওই অডিটিং প্লাস ইথিক্যাল ইস্যুস এই 2টা টপিক থেকে যদি আমরা অ্যাটলিস্ট 2 সেট করে কোশ্চেন সলভ করি, তাইলে আমাদের যে মানে বোরিংনেসটা, সেটা বোরডমটা সেটাও কাটবে, প্লাস খুব কুইকলি আমরা শেষ করতে পারবো। বাট আমরা যদি একদম মানে কনসেন্ট্রেশন থেকে শুরু করে সব করতে যাই, এটা একটু ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়, বিকজ আপনার আমাদের যে টাইমটা আছে সেটা, প্লাস অনেকেরই এত সময় নাই একটানা বসে এতক্ষণ এক্সাম দেওয়ার। এটা হচ্ছে প্রবলেম। যদি আপনার মানে ইন পার্সন কোনো সেশন হইতো, সেটা খুবই প্র্যাকটিক্যাল ছিল, যে আমি সামনে আছি আপনারা করতেছেন, দ্যাটস ফাইন। কিন্তু রিমোটলি এটা খুবই ডিফিকাল্ট আর কি। বাট আপনাদের যেখানে মানে মেইন প্রবলেম হবে বা হচ্ছে রাইটিং এ, সেটা হচ্ছে আপনার অডিট পার্ট, ইথিক্যাল ইস্যুস এর পার্ট, সেটা আমি অথবা দেখাই দিব আর কি। আচ্ছা, আর ওয়েলকাম।
জি নোবেল ভাই, তাহলে আপনি করতে পারেন বা আমি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রথমত হচ্ছে আমরা কি সবাই আছি, আমরা কি শুনতে পাচ্ছি? জি জি আমরা আছি এবং শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এই যে শাহা উত্তম কুমার ভাইয়া, তারপর হচ্ছে এইমাত্র হচ্ছে ভাইয়া বলেছেন মোস্তফি সিরাজুল মুনির ভাইয়া আর মোহাম্মদ ইসলাম ভাইয়া, না? এই যে জি আপনাদের কথা কিন্তু আমি কিন্তু এখানে কিছুক্ষণ পর পরই ঢুকি, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেকের রেসপন্স দেখা যায়। তো যাদেরকে রেসপন্স করতেছেন আমি আশা রাখবো যে সবার একদম মানে এখানে তো হচ্ছে যদিও রোল নাম্বার অনুসারে সিরিয়ালের নামটা থাকে, আমি চাই আমাদের সাথে যারা আছে সবাই সাথে থাকুক, কিন্তু অবশ্যই তারা থাকবেই থাকবে যারা কিনা রেসপন্সিভ। কারণ কি, কারণ তাদের ভিতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু যিনি কোর্স কন্ডাক্ট করতেছেন যে ভাইয়া, ওনার কিন্তু ফাইন্ড আউট হয়ে যাবে, মানে উনি দেখতে পারবে যে আপনার কোথায় প্রবলেম আছে। কিন্তু যারা কিন্তু চুপচাপ থাকবে, মানে একদম চুপ করে বসে থাকবে, তাদের ভেতরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা কিন্তু ফাইন্ড আউট হবে না। তা আমি এই কথাটাই বারবার আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা ক্লাসে সবাই একটু কথাবার্তা বলেন। কজ এখানে আপনারা যখন অবশ্যই আপনারা সবাই এখানে যারা আছেন আপনারা আগামীতে হয়তো দেখা গেছে আগামী বারই লিস্টে সবার নাম চলে আসবে, কারণ এখন কিন্তু প্রতিবার 30 জনের মতো করে হচ্ছে। এবারও 29 জন হয়েছে মোস্ট প্রবাবলি, বা যাই হোক 30 জনের মতো করে হচ্ছে। তো এখানে আমরা ক্লাসে দেখতে পাচ্ছি 14 জন আছি, তো এখানে আমি একজন আছি, আর নাহিদ ভাই তো অলরেডি হচ্ছেন মেম্বার, তো তার মানে দেখা গেছে 12 জন। তো এখানে কি 12 জনে তো লিস্টে নাম থাকতেই পারে, তাই না? তো এই ক্ষেত্রে আপনার লিস্টে নামটা এনশিওর করাটা আপনার ইচ্ছা শক্তির উপরে সব থেকে বেশি ডিপেন্ড করতেছে। তো আপনি যদি কথা না বলেন তাহলে এটা আসলে বোঝা যাবে না বা এটা মেজার করা যাবে না যে আপনি কতটুকু বুঝছেন। এটা তো অলরেডি আমরা সবাই জানি। আর আপনি যখন এন্ড অফ দ্য ডে আপনি অ্যাজ এ মেম্বার যখন হয়ে যাবেন, তখন আপনি যে কোনো জায়গায় আপনি কিন্তু অনেক বড় একজন পার্সন যে কিনা সকল জায়গাতে স্পিচ দিবেন বা সবকিছু। তো এখন থেকে আমি আশা রাখবো যে আপনারা সবাই প্রত্যেকটা ক্লাসে ভাইয়ার সাথে রেসপন্স করবেন, যাতে করে ক্লাসটা অনেক সুন্দর হয় এবং আমি নিজে যেন পরবর্তীতে আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারি, ভাইয়ার থেকে, আপনাদের থেকে। তো এই ক্ষেত্রে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি কোনো বিষয় বাকি কোনো কিছু জানার থাকে তাহলে অফকোর্স একটু বলতে পারেন। আর আমরা কি যারা এখানে আছি আমরা সবাই অ্যাডভান্সড লেভেলের, বা আমরা কি একটু হাত তুলবো? আমরা কি একটু হাত তুলতে পারি? আমরা যারা অ্যাডভান্সড লেভেলের আছি আমরা কি একটু হাত তুলতে পারি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দেখে অনেক ভালো লাগলো, আপনারা রেসপন্স করতেছেন ধীরে ধীরে। তো বাকি যারা আছি মানে আমরা সবাই একবার কি, আমরা কি তাহলে সবাই একসাথে আছি? আমি তো অনেকক্ষণ ছিলাম না, আপনারাই বলেন আমরা কি আছি? আমরা যারা হাত তুলছি আমরা আশা রাখবো যে সবাই মিলে আমরা একসাথে অনেক দূরে এগিয়ে যাব এবং সবাই সবার থেকে কিছু না কিছু জানবো। সবাই সবার থেকে কিছু না কিছু জানবো, এটা আমার বিশ্বাস, বা আমার মনে হয় এটা আপনাদেরও বিশ্বাস যে এখানে আপনারা যারা আছেন সবাই অনেক কিছু জানেন। হয়তো কারো এই জায়গায় গ্যাপ, তো কারো ওই জায়গায় গ্যাপ, তো এখানে যখন সবাই একটা গ্রুপের মধ্যে থাকবেন, সবাই এখানে আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে এটা কখন আপনারা ফিলই করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এটা, আপনারা জাস্ট গ্রুপে ঢোকেন, এর পরবর্তীতে রিয়েলাইজ করতে পারবেন যে প্রত্যেকটা বিষয় এবং এতটা কমিউনিকেটিভ আমরা হয়ে যাব যেটা জাস্ট আনবিলিভেবল। আপনি দেখা গেছে এখন এই যে যেখানে আমি দেখতে পাচ্ছি শাহা উত্তম কুমার, তারপর সিরাজুল মুনির ভাইয়া, আশিস কুন্ডু ভাইয়া, এইচ এম সায়া যিনি দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি সায়াম বা সামথিং লাইক দ্যাট, পুরো নামটা আসছে না। সরোয়ার, আচ্ছা সরোয়ার ভাইয়া, ওকে। দেন হচ্ছে আমিরুল ইসলাম ভাইয়া। তো এই যে আমরা সবাই দেখা গেছে কয়েকদিন পরে আপনারা সবাই বসে আড্ডা দিচ্ছেন, লাইব্রেরিতে সবাই একসাথে, দেখা গেছে ক্লাসের মধ্যে একসাথে, বিভিন্ন জায়গায় একসাথে, এবং মেম্বার লিস্টেও সবাই একসাথে, যেন বলতে পারেন যে সবাই এক জায়গা থেকে একটা ম্যাসিভ সাকসেস নিয়ে বের হয়েছেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আল্লাহ কবুল করুন। অবশ্যই অবশ্যই ভাই, আশা করি যে সবাই আমরা সাথে থেকে একসাথে এগিয়ে যাব। তো আমরা কারা কারা একসাথে থাকতে চাই আমরা কি একটু হ্যান্ড রেজ করতে পারি? আমরা কারা কারা ভাইয়ার সাথে থাকতে চাই, ভাইয়া থেকে আমরা কিছু জানতে চাই, আমরা কি হ্যান্ড রেজ করবো? ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা 7 জন হ্যান্ড রেজ করেছেন। তা আমি আশা রাখবো যে সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই এই 7 জন, যারা এই 7 জন আমি বলবো যে যারা আমাদের এখানে ছিলেন সবাই সবাই পাস করেন ভাই, সবাইটাই কবুল করুক। কিন্তু এই 7 জন আপনারা মানে আমি যেটাকে বলবো যে মারাত্মক লেভেলের কেয়ারিং এর মধ্যে আসতে যাচ্ছেন, যেটা আপনারা জাস্ট ক্লাসের গ্রুপের ভেতরে ঢুকার পরে বুঝতে পারবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো, হ্যাঁ যাচ্ছে। ওকে, আপনারা যদি কোর্স রিলেটেড কোনো বিষয় জানতে চান সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি তাও আপনাদেরকে কোর্স ফি বলে দিচ্ছি,
আমাদের কোর্স ফি হচ্ছে 15,000 টাকা, যেটা কিনা 2টা ইনস্টলমেন্টে পে করা যাবে। একটা হচ্ছে প্রথমে, একটা হচ্ছে 1 মাস পর, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আর আপনি যদি একসাথে পে করে দেন তাহলে হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, আপনি যদি একসাথে পে করে দেন তাহলে হচ্ছে 12,000 টাকা। আপনি যদি ভেঙে ভেঙে ইনস্টলমেন্টে করতে চান তাহলেও করতে পারেন। তাহলে প্রতি সাবজেক্টের ফি হবে 15,000 টাকা, 7,500 প্রথমে, 7,500 1 মাস পর। এবার আপনি যতটা পড়তে চাচ্ছেন সেটার সাথে মাল্টিপ্লাই করবেন। আমাদের এসবিএম ক্লাসেরও একটা ফ্রি ক্লাস থাকবে, এবং আগামীকালকে এই সময়ে আরো একটা ফ্রি ক্লাস থাকবে, এবং খুব সম্ভবত এটাই হচ্ছে আমাদের লাস্ট ফ্রি ক্লাস হবে আগামীকালকে, যেটা হবে আর কি। কারণ আমরা খুব সম্ভবত 2টো করে ফ্রি ক্লাস দিব আর কি সবাইকে, যাতে করে আপনারা দেখে বুঝে দেন আমাদের সাথে যোগ হতে পারেন। তো আমি আশা রাখবো যারা আপনারা এখানে আছেন তারা অফকোর্স আপনাদের যারা পরিচিত আছেন তাদের সাথে যোগাযোগ করে বা তাদেরকে লিঙ্ক শেয়ার করার মাধ্যমে তাদেরকে সুযোগ করে দিবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং তারাও আপনাদের সাথে একত্রিত হয়ে আগামীবার লিস্টে সবার নাম থাকতে পারে। তো এই বিশ্বাস নিয়ে, আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে, সৃষ্টিকর্তার কৃপায় যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা আজকের মতো আমাদের সেশনের সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। আর কারো যদি প্রয়োজন মনে হয় তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কোনো কোশ্চেন আছে ভাইয়ারা? হ্যালো, না, কোনো কোশ্চেন নাই আপাতত। ওকে। আর এর পরবর্তীতে আপনাদের শুধুমাত্র প্রশ্ন যে ক্লাসেই করতে হবে এমন না, আপনারা ওই যে গ্রুপে যে কোনো সময় যখনই যেটা মাথায় আসে লিখে দিবেন, প্রশ্ন করতে থাকবেন, ছবি তুলে দিয়ে দিবেন, রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। ওই দিনই পাবেন, কারণ ভাইয়া যথেষ্ট বিজি থাকেন এবং প্রত্যেকজনই বিজি থাকেন। তো এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকজন মেন্টরই আপনাদেরকে রিপ্লাই করবে, কিন্তু সেটা হয়তোবা একটা সময় পরে দিনে যখন ওনারা ফ্রি হবে তখন সেটা দেখবে, দেখে করবে। এর মধ্যে আপনারা যারা যারা যেটা বোঝেন, যেহেতু সবাই একসাথে পড়বেন, আপনার একটা ওপিনিয়ন থাকবে, আরেকজনের একটা ওপিনিয়ন থাকবে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের ওপিনিয়ন শেয়ার করবেন। লাইক কেউ একজন প্রশ্ন করলে সেটার উত্তর দিয়ে শুধুমাত্র মেন্টরই দিতে হবে, বিষয়টা এমন না। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরাও কোনো একদিন মেন্টর হব, তাই না? আপনিও কোনো একদিন মেন্টর হবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আজ থেকেই সেটা চর্চা করেন তাহলে এন্ড অফ দ্য ডে সেটা আরো অনেক ফলপ্রসূ হবে আমার বিশ্বাস। তো এই ক্ষেত্রে যে যেটা পারেন বা যার যেটা মনে হয় সেটা দিবেন। ওই যে যেটা আজকে ভাইয়াও বললো যে যদি ভুল করেন তাহলে এটা আরো বেশি মনে থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে আপনার ভুল হলে হোক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা রিপ্লাই করবেন। একজনে কোনো কোশ্চেন জানতে চাইলে সেটা রিপ্লাই করবেন, এবং রিপ্লাই করার পরবর্তীতে সেটা যদি ভুল মনে করেন অন্য একজন, তাহলে সেটারও রিপ্লাই করবেন। যে এটা কি ভুল হয়েছে কিনা, থাক আমি কিছু বলবো না, ভাইয়া তো বলে দিবে, এটা না। আপনার যদি মনে হয় যে ওনারটা ভুল আছে, হইতেই পারে ভাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনারটা দিয়ে দিবেন, এরপর আরেকজন আরেকজনেরটা দিবে। তাহলে কি হবে, অলরেডি অলওয়েজ আপনারা জাজমেন্টে থাকতেছেন যে আপনার কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। আর যখন কোনো একজন দেখবে যে সবসময় আপনার রিপ্লাই রেডি থাকে, বা দেখা গেছে 10 জনের মধ্যে আপনি সবচেয়ে বেশি রেসপন্সিভ থাকেন, আপনি এই ব্যাচের একজন লিডার হয়ে যাবেন। লাইক দেখা গেছে সবাই পরীক্ষা দেওয়ার আগে আপনাকে কল দিবে, কারণ এন্ড অফ দ্য ডে আমিও তো এখানে অনেকগুলো ক্লাস নেই আমাদের একাডেমিতে, সেখানে কি হয় সব সময় কিন্তু আমরা রিপ্লাই করি না। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিনা লিডারশিপ রোল প্লে করে, যাদের কাছে প্রথমে কোশ্চেন যায়, তারা উত্তর দিতে না পারলে দেন আমরা উত্তর দিই। তো একইভাবে এখানেও সেম হয়ে যাবে। আর যিনি আপনার মানে রেগুলার রেসপন্স করবেন, যিনি রেগুলার সকলের রিপ্লাইটা দিবেন, এটা কিন্তু ভাইয়াও দেখতেছে। তো এক্ষেত্রে যে একটু বেস্ট স্টুডেন্ট, এটা একদম ছোটবেলা থেকে আপনি একজন ভালো স্টুডেন্ট, তো দেখবেন যে আপনার ক্লাসের মধ্যে আপনি যাই করেন না কেন 7 খুন মাপ। তো এখানে তো আমরা সবাই প্রফেশনাল, আমরা এখানে আর কি করবো, এখানে তো ক্লাসে এসে আমরা হই হুল্লোড় করবো না, কিন্তু আপনার উপরে আলাদা একটা কেয়ারিং ক্রিয়েট হবে। কারণ কি, কারণ আপনি সকলেরটা রিপ্লাই করতেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যখন আপনারা আমাদের সাথে থাকবেন সবাই নিজ নিজ জায়গা থেকে রিপ্লাই করবেন, যার যেটা মনে হয় বলবেন, ওপিনিয়ন শেয়ার করবেন, এবং সেটা অন্যান্যদের মাঝেও আপনার একটা প্রভাব ক্রিয়েট করবে, এবং যারা মেন্টর আছে তাদের মনেও আপনার একটা প্রভাব ক্রিয়েট করবে। তো ধন্যবাদ সবাইকে। আমি অনেক ছোট মানুষ, অনেক বেশি কিছু বলে ফেলছি, ভুল কিছু বলে থাকলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তা আশা রাখবো যে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে। আর আমরা সবাই মিলে কি ভাইয়াকে একবার ধন্যবাদ দিতে পারি? হ্যালো, জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যালো, জি জি, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে তাহলে অনুমতি নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।